আমি আপনার মতো কাঠখোট্টা বদমেজাজি যন্ত্রমানবকে বিয়ে করতে চাই নেতা সাহেব। যদি আপনি আমায় বিয়ে করতে রাজি থাকেন তাহলে নিচে দেয়া নাম্বারটাতে যোগাযোগ করুন। নীল চিরকুটের মধ্যাংশে গোটা গোটা অক্ষরে উক্ত লেখাটি পড়তে চোয়াল শক্ত হয়ে উঠল নবনির্বাচিত এমপি সারহান ইদায়াত চৌধুরীর। সে রক্তচক্ষু চাহনিতে তাকালেও তার বিয়ে আবিরের দিকে, চোখে মুখে ফুটে উঠেছে বিরক্তিভাব আর ক্রোধ। আবির মুখ কাচুমাচু করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখায়ভাবে ফুটে উঠেছে আতঙ্ক আর ভয়। কেন যে চিরকুটটা সারহানকে দিলেও একবার কাগজটা চেক করলে আর এই মুসিবতে পড়তে হতো না। নিজের বিপদ নিজেই ডেকে আনলো। এখন নিশ্চয়ই সারহান তার খবর করবে। সারহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো। কোন বেয়াদমে এই চিরকুট দিয়েছে? আবির ভীতিগ্রস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। ভয়ার্থ কণ্ঠে উত্তর দেয়। ভার্সিটির একটা ছেলে এসে আমার হাতে চিরকুট ধরিয়ে দিয়ে বলল কোনো জরুরি কথা লেখা আছে, তোকে যেন দেই। সারহানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রইল। ক্রোধের মাত্রা তরতর করে বাড়তে লাগলো। পুরুষালী হাতের মুঠোয় নীল চিরকুটখানা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পিষ্ট করল। গম্ভীর্য এটে বলল। ছেলেটাকে আমার এই মুহূর্তে এখানে চাই, আবির। আবির দ্রুততার সহিত আমতা আমতা করে বলে উঠল। কাজ হয়ে যাবে। একটা প্রশ্ন করব। কর। কাহিনী হলো, ছেলেটা তোকে কেন বিয়ে করতে চায়? না মানে, একটা ছেলে আরেকটা ছেলেকে বিয়ে করতে চাইছে, এটা কেমন যেন অদ্ভুত লাগছে। আবিরের মুখ থেকে বের হওয়া শব্দগুচ্ছ যেন সারহানের মধ্যে থাকা ক্রোধকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আবির এমন একটা দাহ্যতা তৈরি করলো যা সারহানের কাছে আগুনে ঘি ঢালার কাজ করেছে। সারহান নিজের অস্থিরতার রাগ সংবরণ করতে না পেরে পাশে রাখা চেয়ারটি হাত দ্বারা তীব্র বেগে ঠেলে দিল। সে মুহূর্তে উঠে দাঁড়ালো, পাঞ্জাবি সোজা করে গা ছমছমে মনোবলে ক্রোধ নিয়ন্ত্রিত করে আবিরের সামনে স্থির হয়ে দাঁড়ালো। সারহানের সুচারু দৃষ্টি আবিরের অন্তর্দৃষ্টি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তিরিক্ষি মেজাজে বদ্ধমূল কণ্ঠে বলল। লেখার ধরন বলে দিচ্ছে এটা কোনো মেয়ে আমাকে উত্তেজিত করার জন্য ইচ্ছে করে লিখেছে। আর কোনোদিনও যদি এমন উল্টাপাল্টা বকেছিস তাহলে কথা বলার অবস্থায় থাকবি না। যে কাজ দিয়েছি সেটা দ্রুত শেষ কর। আবির ভয়ে তটস্থ হয়ে গেছে। তার নির্বুদ্ধিতার কারণে সে গভীর লজ্জিত অনুভব করছে। আসলে এমন একটা চিরকুট কোনো মেয়ে দিতে পারে এমনটা তার মনে আসেনি। আজ বেঁচে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে। সে নয়তো পার্টি অফিসে থাকলে হয়তো পরিস্থিতি আরও ভয়াবহ হতো এবং তার পশ্চাতে 2-4টা লাথি পড়ত। আবিরের নিকটে এখানকার পরিবেশ রেড অ্যালার্টের মতো, যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটতে পারে। তাই সে দ্রুত সিদ্ধান্ত নিল এখান থেকে বেরোতে হবে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি প্রশাসনিক ভবনের একটা রুমে চলে গেল সে। সারহান গম্ভীর মুখে আবারও বসে পড়ল চেয়ারে। কপালের মধ্যাংশে হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ করল। নানান ভাবনা তাকে ঘিরে ধরেছে। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে এসেছিল। মূলত নবনির্বাচিত এমপি হওয়ায় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নেতাকর্মী সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এবং প্রফেসররা মিলে সংবর্ধনা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রোগ্রাম রেখেছিলেন। রাজশাহী 1 আসনে তরুণ প্রজন্মের আইডল এবং নবনির্বাচিত এমপিকে এক নজর দেখার জন্য মানুষের ঢল উপচে পড়ছিল। দীর্ঘ 3 ঘন্টা সাধারণ মানুষ সহ সকল পেশার ভালোবাসায় সিক্ত হয়েছে সারহান। প্রোগ্রাম শেষ করে প্রশাসনিক ভবনের একটা রুমে সাময়িকভাবে বিশ্রামের জন্য ব্যবস্থা করা হয়েছিল। এর মাঝে আবির এসে চিরকুট দিল। ব্যাস, শান্তি যেন জানালা দিয়ে পলায়ন করলো। কি হলো ইয়াং ম্যান, বেশ চিন্তিত মনে হচ্ছে। প্রফেসর নিয়াজ মোর্শেদের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে সারহানের ভাবনায় ছেদ পড়ে। হাতে পিষ্ট চিরকুট বিক্ষিপ্ত ভঙ্গিতে পরনে শুভ্র রঙের পাঞ্জাবির পকেটে রেখে উঠে দাঁড়ায়। ভাবভঙ্গি স্বাভাবিক করে গম্ভীর মুখে মৃদু হেসে বলে উঠল। আসসালামু আলাইকুম স্যার। 50 ঊর্ধ্ব প্রৌঢ় ব্যক্তি অমায়িক হাসি দিয়ে ধীর পায়ে রুমের ভেতরে প্রবেশ করলেন। ওনার মুখাভাবে কোনো তাড়াহুড়ো ছিল না। আস্তে আস্তে এগিয়ে এসে সারহানের কাঁধে ভালোবাসাপূর্ণ চাপড় দিলেন। উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞাসা করলেন। ওয়ালাইকুম আসসালাম ইয়াং ম্যান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন স্যার? প্রৌঢ় ব্যক্তিটি বসলেন চেয়ারে। প্রসন্নতার সহিত গর্বিত হয়ে বললেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পর দেখা। তোমার রাজনৈতিক ক্যারিয়ারের সাফল্যে আমি ভীষণ খুশি। আমার কাছে সব থেকে চমকপ্রদ খবর হলো তুমি প্রথমবারই এমপি হয়েছো। আই এম ইমপ্রেসড। সারহান শান্ত কণ্ঠে প্রত্যুত্তর করল। আপনাদের ভালোবাসা আর দোয়ার জন্য সম্ভব হয়েছে। তা তো বটেই, দাঁড়িয়ে আছো কেন, বসো। সারহান ব্যক্তিটির পাশের চেয়ারে বসল। প্রফেসর নিয়াজ মোর্শেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর এবং একজন সুশিক্ষিত এবং অভিজ্ঞ মানুষ, যিনি ছাত্রদের মাঝে এক অদ্বিতীয় মর্যাদা এবং শ্রদ্ধা অর্জন করেছিলেন। কিন্তু তার ছাত্র সারহান একেবারে ভিন্ন একটা পথ বেছে নিয়েছিল। রাজনীতি প্রতি তার আগ্রহ ছিল শুরু থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর থেকে পড়াশোনার পাশাপাশি রাজনীতির মাঠে প্রবেশ করে সারহান। ছাত্র রাজনীতির মাধ্যমে প্রথম রাজনীতিতে পা রাখে।
ছাত্র সংগঠনগুলোর মিটিং মিছিল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে করতে সে তার রাজনৈতিক কৌশল এবং দলীয় মনোভাব আরও মজবুত করে তোলে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে যে ধরনের তৎপরতা ছিল তার মধ্যে সারহান নিয়মিত উপস্থিত থাকত এবং বিভিন্ন ইস্যুতে তার দলীয় অবস্থান স্পষ্ট করত। তার বক্তৃতা এবং উপস্থিতি, বিশেষ করে আন্দোলন বা মিছিলের সময়, প্রমাণ করে যে শুধু একজন ছাত্রনেতা নয়, বরং একটি শক্তিশালী রাজনৈতিক চরিত্র হয়ে উঠতে পারে। রাজনৈতিক জগতের প্রতি তার এই আগ্রহ তাকে আরও বড় পরিসরে পরিচিতি এনে দেয়। সে একসময় রাজশাহীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সাথে সম্পর্ক স্থাপন করে। পেশাদার আইনজীবী, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নিয়মিত ওঠা বসা শুরু হয়। তার প্রভাব এবং ক্ষমতা বাড়তে থাকে। একদিকে যেখানে সাধারণ মানুষ তাকে ছাত্র রাজনীতির একজন উদীয়মান নেতা হিসেবে দেখতে শুরু করে, অন্যদিকে রাজনৈতিক নেতারা তাকে একটি দক্ষ এবং প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে মূল্যায়ন করতে শুরু করে। পরে যখন প্রাক্তন এমপি মহোদয় অসুস্থ হয়ে পড়েন, সারহান দলের পক্ষ থেকে এমপি পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। তার রাজনৈতিক ধারণা এবং নেতৃস্থানীয় ব্যক্তিত্বের কারণে স্থানীয় জনগণের মধ্যে একটা নতুন আস্থা তৈরি হয়। সাধারণ মানুষের প্রতি তার নিবেদিত মনোভাব এবং জনকল্যাণমূলক কাজের অভিপ্রায় তাকে রাজশাহী 1 আসনের এমপি হিসেবে নির্বাচিত হতে সাহায্য করে। সারহানের নির্বাচনী প্রচারণা, জনসংযোগ এবং রাজনৈতিক কৌশল এমন ছিল যে তার রাজনৈতিক সহযোদ্ধা এবং প্রতিপক্ষ সবাই তার উন্নত চিন্তাভাবনা এবং কার্যকারিতা মেনে নেয়। তার এই যাত্রা শুধুমাত্র একটি রাজনৈতিক অভিযান ছিল না, বরং তিনি রাজনীতির আসল অর্থ এবং উদ্দেশ্যকে চ্যালেঞ্জ করে জনগণের সেবা এবং তাদের অধিকার আদায়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। প্রফেসর নিয়াজ মোরশেদ অভিব্যক্তি দৃঢ়, তীক্ষ্ণ দৃষ্টিতে সারহানের দিকে তাকালেন, সচেতন করতে প্রগাঢ় কণ্ঠে বললেন, রাজনীতি মানুষকে মানুষ থেকে পশু বানিয়ে দেয় সারহান। কয়েকদিন আগে তুমি ছিলে একজন প্রথম সারির রাজনীতিদের ডান হাত, আর এখন তুমি একজন এমপি। চোখ কান খোলা রেখে চলাফেরা করো। যে পথে পা বাড়িয়েছো সে পথে কাঁটা ভীষণ। সাবধানে হাঁটলেও পায়ে কাঁটা বিদ্ধ হবে, এটাই কঠিন বাস্তব। কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝেছো। সারহান অদ্ভুত হাসে, শান্ত কণ্ঠে প্রতিউত্তর করে, ইচ্ছাকৃত এই অন্ধকার রাজনীতিতে জড়িয়েছি নিজেকে। এই পথ আমার জন্য সুগম নয়, বরং দুর্গম। মানুষের কল্যাণে যদি এই পথে মরতে হয়, তা আমি সমাদরে গ্রহণ করতে প্রস্তুত। আমার জীবনের পরোয়া করি না আমি। সব পেছুটান মারিয়ে তারপর এই পথে এসেছি সাধারণ জনগণের জন্য। প্রফেসর নিয়াজ মোরশেদ হাসলেন, হাসি বজায় রেখে বললেন, পরিবারের পেছন কাটাতে পেরেছো কি? যখন বিয়ে করবে, সংসারী জীবন শুরু করবে, স্ত্রী এবং সন্তান থাকবে, তখন কি করবে? নতুন করে পিছুটান তৈরি হবে। সেটা কিভাবে দেখেছো? সারহান চেয়ারে শরীর এলিয়ে বসলো, 2 চোখ বন্ধ করলো, প্রাণহীন কণ্ঠে বলল, পরিবারের পিছুটান সহজে কাটানো সম্ভব নয় স্যার। তবে আমার জীবনে পরিবার ব্যতীত অন্য কারোর জন্য দুর্বলতা কখনো তৈরি হতে দেব না। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনার মতো খাটাস লোককে আমার ভালোবাসার মানুষ বানাতে চাই নেতা সাহেব। এই কথাটা বলেই এক মেয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বসেছিল 5 জনের একটা ছোট দল, যার মধ্যে হাস্যরসের প্রবাহ এক মুহূর্তের জন্য থামছিল না। গোল টেবিলের উপর সাজানো ছিল নানান রকমের খাবারের বিশাল সমাহার, আর প্রত্যেকেই চেয়ারে আরামদায়ক ভঙ্গিতে বসে ধোয়া ওঠা চায়ে চুমুক দিতে ব্যস্ত। গোধূলি লগ্ন পেরিয়ে সন্ধ্যা ধীরে ধীরে আসছে, কিন্তু সেই মুহূর্তে স্নিগ্ধতায় কিছুমাত্র পরিবর্তন ঘটছে না এই শিক্ষার্থীদের মনে। তারা নিজেদের একান্ত জগতে মগ্ন আচ্ছন্ন, নিজেদের ভাবনাতে যেন পৃথিবীর বাকি সমস্ত কিছুই তাদের কাছে গুরুত্বহীন। রাহা চায়ে চুমুক দিয়ে চিন্তিত মুখে বলল, অরিন্তিকা, কাজটা কি ঠিক করেছিস? যদি একবার জানতে পারে ওই চিরকুট আমরা ওনাকে মজা করে দিয়েছি, তখন কি হবে বুঝতে পারছিস? অরিত্রিকা নিশ্চিত হয়ে চায়ে চুমুক দিচ্ছে যেন কিছুই হয়নি। তার মুখাভাবে এক ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠেছে। এমপিকে এসব আজে বাজে কথা লিখলেও তার মনে কোনো ভয় কাজ করছে না। তার ভাবভঙ্গিতে স্পষ্ট। সে আশেপাশের সবাইকে এক পলক দেখে তারপর ভ্রুক্ষেপহীনভাবে বলে ওঠে, আমি ওই গোমরামুখী এমপিকে ভয় পাই নাকি? একবার আসুক না আমার সামনে, দেখিয়ে দেবো আমি কি জিনিস। একটু থেমে রুহানকে উদ্দেশ্য করে অরিত্রিকা লাজুক হাসার ভান করে বলল, এমপি সাহেবকে আমার বিয়ের প্রপোজালটা ঠিকঠাক মতো পৌঁছে দিয়েছিস তো রুহান? রুহান দাঁত কেলিয়ে হাসে, বেশ ভাব নিয়ে বলে উঠল, একদম ঠিকঠাকভাবে পৌঁছে দিয়েছি। তিশা রুদ্র অবাক চাহনিতে অরিত্রিকার দিকে তাকিয়ে আছে। এই মেয়ের মনে চলছে কি কেউ বুঝে উঠতে পারছে না। ক্যাম্পাসে এত ছেলে বাদ দিয়ে অরিত্রিকা কেন এমপির পেছনে পড়লো বুঝে উঠতে পারছে না কেউ। যদি একবার ধরা পড়ে যায় তখন কি হবে ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে দুজনের। তিশা আশেপাশে সতর্কতার সহিত তাকালো, তারপর চাপা স্বরে বলল, বই, এসব পাগলামি মাথা থেকে ঝেড়ে ফেল। আমি অকালে মরতে চাই না, আর না তোকে মরতে দেখতে চাই। অরিত্রিকা যেন কথা শুনল না, নির্লিপ্ত ভঙ্গিতে বলল,
এত ভয় কেন পাচ্ছিস ভিতর দল? যা করছি চুপচাপ দেখে যা। এসব কেন করছিস বল? আমি শিওর তুই এটা মজা করে করছিস না। তোর ইন্টেনশন সারহান ইদায়ত চৌধুরীকে হেনস্থা করা। সঠিক ধরেছ বাছা। আমার খেয়ে দিয়ে কাজ নেই ওই খাটাস লোককে বিয়ে করবো। বদমেজাজি কাঠখোট্টার লোক একটা, অসহ্য। রুহান চায়ে চুমুক দিয়ে এক নিমিষে শেষ করে দিল। ফুরফুরে মেজাজের সামনের দিকে তাকাতেই হাসি মুখখানা চুপসে পাংশুটে বর্ণ ধারণ করলো। ভয়ার্থ ভঙ্গিতে শব্দ করে চায়ের কাপ রাখলো টেবিলে। কলেজ ব্যাগ কাঁধে নিয়ে তটস্থ ভঙ্গিতে উঠে দাঁড়ালো চেয়ার থেকে। নিজেকে বাঁচাতে পা বাড়ালো অন্যত্র। এই রুহান, কই যাচ্ছিস? অরিত্রিকার কণ্ঠস্বর শুনে রুহান পিছু ফিরে তাকায়। হাতের কনিষ্ঠ আঙ্গুল উঁচিয়ে ঢোক গিলে মিনমিন করে বলল, ইয়ে পেয়েছে তাই ইয়ে করতে যাচ্ছি। অরিত্রিকা বাদে সবাই শব্দ করে হেসে উঠল। অরিত্রিকা নাক মুখ কুচকে বলল, দাঁড়িয়ে না থেকে দ্রুত ওয়াশরুমে যা, নয়তো এখানেই ইয়ে করে দিবি। রুহানকে আর পাইকে বাছা আপন প্রাণ বাঁচিয়ে ছুটল ক্যাম্পাসের ভেতরে। অরিত্রিকা আবারও মেতে উঠল আড্ডায়। তোমাদের মধ্যে রুহানকে? পেছন থেকে ভেসে আসা গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে অরিত্রিকা সহ উপস্থিত সকলে চমকে ওঠে। মুহূর্তের মধ্যে চেয়ার ছেড়ে তটস্থ ভঙ্গিতে উঠে দাঁড়ায় সবাই। পেছনে ফিরে তাকাতেই দেখা যায় একজন লম্বা সুঠাম দেহে সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছেন। পরনে সাদা পাঞ্জাবি, পাঞ্জাবির হাতা কনুই অবধি গোটানো। খোঁচা খোঁচা দাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। চোখে কালো চশমা আর হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি। তার চোখে মুখে জলজল করছে কঠোর ও আত্মবিশ্বাসী অভিব্যক্তি, যা উপস্থিত সকলকে এই মুহূর্তে নিস্তব্ধ করে দেয়। তার পিছনে দাঁড়িয়ে আছে 4 জন দেহরক্ষী ও আরও 2 জন সহচর। অরিত্রিকার মুখাবয়ব অটল ও নির্লিপ্ত। তার মসৃণ চোখ জোড়া স্বাভাবিক থাকলেও গভীরে সূক্ষ্ম পরীক্ষা চলতে থাকে। লোকটির কঠোর মুখের দিকে সরু চোখে তাকিয়ে তার ভাবলিসীন চেহারা তাকে বিভ্রান্ত করল। সরু চোখে তাকায় সারহানের গম্ভীর মুখে তেজরা স্বরে বলে উঠল, আপনার মতো একজন রাজনীতিবিদ হঠাৎ আমাদের মতো সাধারণ মানুষকে খুঁজতে এসেছেন? হেঁটে এসেছেন নিশ্চয়ই, পা ব্যথা করছে হয়তো। এই রুদ্র ওনাকে চেয়ার দিতে একটু জিরিয়ে নিক। উপস্থিত সকলের মুখাবয়বে অপ্রত্যাশিত বিপদের ছাপ ফুটে উঠল। কেউ বুঝতে পারল না কি ঘটছে, কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সারহানের দৃষ্টি একেবারে অগ্নিশর্মা, অটুট এবং নির্দয়। তার চোখে শীতল ক্রোধের আনাগোড়া যা ঝড়ের প্রথম তীব্র বাতাসের মতো পরিলক্ষিত। এই কঠোর দৃষ্টি দেখে মনে হচ্ছে মহাবিপর্যয় আসন্ন। তিশা অরিত্রিকার হাত চেপে ধরল। ভয়ার্থ ভঙ্গিতে ফিসফিস করে বলল, এই অরিত্রী, চুপ কর, কী সব বকে চলেছিস? অরিত্রিকা বেজায় বিরক্ত হলো। তিরিক্ষি মেজাজে বলল, আমার মুখ, আমি যা ইচ্ছে বলবো। একদম আমার বাধা দিতে আসবি না। রাহা রুদ্রের পেছনে মুখ লুকিয়ে আছে। রুদ্র কি করবে বুঝে উঠতে পারছে না। এই মেয়ে তাদের ডুবিয়ে ছাড়বে নিশ্চয়ই। তিশার সাহস সঞ্চার করে বলল, ইয়ে মানে অরিত্রিকার মাথায় একটু গন্ডগোল আছে, কোথায় কি বলতে হয় বুঝতে পারে না। আসলে পড়ুয়ামি তো, পড়তে পড়তে মাথায় সমস্যা হয়ে গেছে। যা বলেছে ভুল বলছে, কিছু মনে করবেন না। অরিত্রিকা রেগে মেগে অস্থির। সে সবার সামনে ধূপধাপ করে তিশার পিঠে মেরে শান্ত হলো। সারহানের কঠিন মুখাবয়ব খানিকটা স্বাভাবিক হলো বোধ হয়। গাম্ভীর্যভাব বজায় রেখে চোখের চশমা ঠেলে ওষ্ঠ বাঁকিয়ে বলল, অরিত্রিকা ফাইরুজ চৌধুরী, অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। অরিত্রিকা ভড়কে গেল। সে স্কার্ফ ঠিকঠাক করলো। আমতা আমতা করে ক্ষীণ কণ্ঠে বলল, আমার সব খোঁজ খবর রাখেন দেখছি। ভেবেছিলাম রাজনীতিতে যুক্ত হয়ে ভুলে গেছেন। সারহান দীর্ঘশ্বাস টেনে ওষ্ঠকোণে হাসি বজায় রেখে আক্রোশ নিয়ে বলল, যার একটা পদক্ষেপে পুরো পরিবারকে নিমিষে ভেঙে শেষ করে দিল, তাকে কিভাবে ভুলতে পারি? আপনার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। আমারও ইচ্ছে নেই তোমার মতো স্বার্থপর মেয়ের সাথে কথা বলার। সারহানের গম্ভীর এবং ক্রোধান্বিত কণ্ঠ পরিবেশের স্বাভাবিকতা ভেঙে টুকরো টুকরো করে দিল। পুরুষালী কণ্ঠে বজ্রের গর্জন লুকিয়ে আছে বলে মনে হলো, যা আশেপাশের সকলকে এক মুহূর্তে ভয়ে আচ্ছন্ন করে দিল। উপস্থিত সবাই সহসা কেঁপে উঠল সেই স্বরের তীব্রতায়। অরিত্রিকার ওষ্ঠকোণে ফুটে ওঠা তাচ্ছিল্যের হাসি, মুখাবয়বে ফুটে উঠেছে অজানা অভিমানের বহিঃপ্রকাশ। তার চোখের চাহনি স্পষ্টভাবে সারহানের দিকে তীক্ষ্ণ ছুরির মতো ছুটে যায়, যেন তাকে তুচ্ছ করে দেখানোই একমাত্র উদ্দেশ্য। অরিত্রিকার বন্ধুমহল আর দেহরক্ষীরা আসল দ্বন্দ্বের কারণ খুঁজতে ব্যর্থ হল। শুধু নির্বাক চোখে দেখে চলেছে। শুধু আবির জানে এই নিঃশব্দ দ্বন্দ্বের কারণ। যে কারণে বাড়ি ছেড়েছো, আমাদের পরিবারটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছো, সেই রাজনীতি একদিন তোমার গলার ফাঁস হবে, দেখে নিও। সারহানের গলদেশ থেকে নিঃসৃত প্রতিটা শব্দ তীরের মতো বিক্ষত করল অরিত্রিকার হৃদয়। সে কথাগুলো তার বক্ষে আচানক ঝড় তুলে, যা শিরা উপশিরা হয়ে উত্তাল নদীর মতো প্রবাহিত হতে থাকে। মুহূর্তেই তার মুখের রং পরিবর্তিত হয়। কোনো অলঙ্ঘ ভার তার
অস্তিত্বকে চূর্ণ করে দেয়। তার দেহ কিছুটা নিস্তেজ হয়ে আসে, তবুও তা সবার সামনে প্রকাশ করার মতো নির্বুদ্ধিতার মতো কাজ করে না। অন্তরের এই প্রবল উথাল পাথাল নিয়ন্ত্রণ করতে গিয়েও সে নিজেকে সামলিয়ে নেয়। কিছুটা উত্তেজিত স্বরে বলে, এমন কিছু কোনোদিনই হবে না। আপনার উপস্থিতি আমার এবং আমার পরিবারের কাছে অর্থহীন। আপনি চলে যান এখান থেকে। সারহান এক মুহূর্তের জন্য তার তীক্ষ্ণ দৃষ্টিতে অরিত্রিকা ঝিমিয়ে পড়া মুখের দিকে তাকালো। সেই চাহনিতে যেন মিশেছিল অব্যক্ত কথা। পরক্ষণেই তার ওষ্ঠপুটে ফুটে উঠল বিদ্রুপাত্মক হাসি। মুখ ঘুরিয়ে তিশার দিকে তাকিয়ে উপহাস মেশানো কণ্ঠে বলল, আপনার এই বান্ধবীকে নিয়ে পাবনার মেন্টাল হাসপাতালে গিয়ে ভর্তি করিয়ে দিন। অন্যথায় একদিন হয়তো খবর পাবেন রাস্তায় যাকে পাচ্ছে তাকে কামড় দিচ্ছে। রুদ্র সিরিয়াস সময় ফিকফিক করে হেসে উঠল। তিশা অতি কষ্টে হাসি চেপে রেখেছে, কিন্তু শেষ রক্ষা হলো না। রাহা রুদ্রের পেছন হতে উচ্চস্বরে হেসে উঠল। আবিরও তাদের সাথে তাল মিলিয়ে হেসে উঠল। অরিত্রিকার মাথায় আগুন যেন দপদপ করে জ্বলছে, রাগে মাথা ফেটে যাচ্ছে। সকলের সামনে তাকে অপমান করলো, মজা নিল, এইসব ভেবে ক্ষোভে ফুঁসে উঠল। সারহানের উপর জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে ধপাধপ পা ফেলে কিছুটা গিয়ে দাঁড়ালো। সারহান কাঠিন্যতা এঁটে চুপচাপ শান্ত দৃষ্টিতে অরিত্রিকার ক্ষোভ এবং প্রতিক্রিয়া অবলোকন করলো। অতঃপর কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন অনুভব না করে শানিত পদক্ষেপে নিজের গন্তব্যে পা বাড়ালো। আবির আর দেহরক্ষীরা সারহানের পিছু ছুটল। অরিত্রিকার বন্ধুমহল যেন হাফ ছেড়ে বাঁচল। তারা বান্ধবীর রাগ ভাঙানোর জন্য অরিত্রিকার কাছে গেল। সারহান ভাই। মেলি অতি পরিচিত উদ্বিগ্ন কণ্ঠস্বর শ্রবণ হতে সারহানের শানিত পাজোড়া থেমে যায়। সে ভ্রু যুগল কুচকে তাকায় পেছনের দিকে। আবিরা দেহরক্ষীরাও কৌতূহলবশত পেছনে তাকায়। অরিত্রিকা ছুটে আসছে উদ্ভ্রান্তের মতো, এলোমেলো লাগছে কিছুটা, বারবার পেছনে তাকাচ্ছে। মুখায়বে ফুটে উঠেছে ভয়ের আভা। সারহান কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে কেঁপে উঠল চারিপাশ। সকলে ভয়ে সিটিয়ে গেল। সারহানের থেকে কিছুটা দূরে লুটিয়ে পড়ল অরিত্রিকা। ধুলোবালিতে মেখে গেল অরিত্রিকার শরীর। সারহান হতভম্ব হয়ে গেল। সে ব্যস্ত হয়ে ছুটল অরিত্রিকার দিকে। আশেপাশে কারো চাহনির পরোয়া না করে হাঁটু গেড়ে বসে ধুলোমাখা মেলি শরীরের সামনে ব্যতিব্যস্ত দুহাতে অরিত্রিকার বাহু ধরে আলতো করে আগলে নিল। হাতে ভেজে ভেজে অনুভব হয়, এক হাত উঁচিয়ে দেখল রক্ত। সারহানের মুখ কঠিন হয়ে গেল, হুঙ্কার ছাড়ল, গার্ডস, যে বাস্টার্ড ফাইরুজকে শুট করেছে তাকে দ্রুত খুঁজে বের করো। যেখানে পাবে জ্যান্ত কবর দেবে। ইটস মাই অর্ডার। আবির, আমার গাড়ি নিয়ে আয়, কুইক। দেহরক্ষীরা আদেশ পাওয়া মাত্রই নিজেদের কাজে তৎপর হয়ে গেল। আবির ছুটল পার্কিং প্লেস থেকে গাড়ি আনতে। সারহান ভাই, স্বার্থপর মেয়েটা আপনাকে বুলেটের কবল থেকে বাঁচিয়ে দিল। অরিত্রিকার রক্তশূন্য মুখে মলিন হাসি ফুটে উঠল। সেই হাসিতে ছিল অদ্ভুত বেদনাবোধ, যা সারহানের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। মুহূর্তের জন্য সারহানের দৃষ্টি স্থির হয়ে গেল। তবে কিয়ৎ সময় পর তার শরীরের প্রতিটি পেশি টান টান হয়ে উঠল, চোয়াল শক্ত হয়ে গেল। অরিত্রিকার অসহায় অবস্থাকে উপেক্ষা করে ক্রুদ্ধ গলায় বলল, তুই সত্যি স্বার্থপর মেয়ে ফাইরুজ, তুই সত্যি স্বার্থপর। এর জন্য কঠিন শাস্তি পেতে হবে তোকে। রাত 8:15। ঘড়ির কাঁটায় সময়টা একেবারে স্পষ্ট। কালো রঙের দুটো বিলাসবহুল গাড়ি এসে থামল দোতলা বিশিষ্ট বাসার সামনে। গাড়িগুলো আকৃতি, গ্লাসের টিন্ট আর আভিজাত্য দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো সাধারণ গাড়ি নয়, কোনো ভিআইপি মানুষের আগমনের ইঙ্গিত দিচ্ছে এই দৃশ্য। প্রথম গাড়ির দরজা খুলতে নামলো দুজন উচ্চতা ও গড়নগত দিক থেকে শক্তপোক্ত দেহরক্ষী। তাদের সতর্ক চোখ চারিপাশে সবকিছু পর্যবেক্ষণ করতে শুরু করলো। এরপরই দ্বিতীয় গাড়ির দরজা খুলে নামলো সারহান এবং তার সাথে নামলো অরিত্রিকা। দুজনকে ক্লান্ত মনে হলো, চেহারায় চাপা গম্ভীর ভাব স্পষ্ট। মূলত তারা দুজনে দীর্ঘ সময় হাসপাতালে কাটিয়ে ফিরেছে এবং এই সফরের ক্লান্তি তাদের আচরণে ফুটে উঠেছে। দেহরক্ষীরা আশেপাশে পরখ করে বাসার সামনের দিকে অবস্থান নেয়। অরিত্রিকার হাতে কনুইয়ের উপরিভাগ দিয়ে গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। সেই ঘটনার পর থেকে শরীর ভেঙে পড়েছে, কেমন যেন দুর্বল আর ক্লান্ত লাগছে। ডাক্তার ড্রেসিং আর ব্যান্ডেজ আপাতত ক্ষতস্থানে চাপ কমালেও ভিতরে ব্যথা দুর্বলতা তাকে কাবু করে ফেলেছে। মেডিসিনগুলো নেওয়া শুরু করলেও শরীর এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। তবে সপ্তাহখানেক পূর্ণ বিশ্রাম নিতে হবে। কিন্তু রক্তক্ষরণের ফলে অরিত্রিকার শরীর দুর্বল হয়ে গেছে। মাথাটা ক্রমাগত ঝিমঝিম করছে আর তার চারিপাশে সবকিছু ধীরে ধীরে আবছা হয়ে আসছে। শরীর খারাপ লাগছে? সারহানের কণ্ঠ অতি গম্ভীর। অরিত্রিকা নড়ে চড়ে উঠল, অন্যত্র মুখ ঘুরিয়ে চাপা স্বরে বলল, আমার শরীর কেমন লাগছে আপনার না জানলেও চলবে। সারহান গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার ভঙ্গিমা নির্লিপ্ত ও ভীষণ প্রভাবশালী, গাম্ভীর্য। বক্ষে দু হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকিয়ে রইল। তার চক্ষুদয়ের চাহনি ভেদ করে দিতে চেয়েছে অরিত্রিকার সমস্ত প্রতিরোধ। ভরাট কণ্ঠে বলল, এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল অথচ তোর ঘাটতে আমি কমলো না। অরিত্রিকা রাগে চোখ গরম করে সরাসরি সারহানের দিকে তাকালো। তার দৃষ্টিতে চরম বিরক্তি আর তীব্র ক্ষোভ। সারহান সেই দৃশ্য দেখে ওষ্ঠ বাঁকিয়ে বিদ্রুপাত্মক হাসি দিল। সেই হাসি যেন অরিত্রিকার রক্তে আগুন ধরিয়ে দিয়েছে।
তার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে গেল। গমগমে কণ্ঠে উচ্চস্বরে বলে উঠল, আপনি আসলে একটা অসহ্যকর মানুষ সারহান ভাই। সকালে একটা কালো বিড়ালের মুখ দেখে উঠেছিলাম, তাই হয়তো আজকে আপনার মতো বদমেজাজি মানুষের সাথে দেখা হয়ে গেল। অরিত্রিকার বলা কথাটা ঝাঁঝালো আগুনের মতো ছিটকে পড়ল, কিন্তু সারহান বিন্দুমাত্র বিচলিত হলো না। ওষ্ঠকোণে সেই বাঁকা হাসিটা আবারও চওড়া হয়ে উঠল। উপহাস করে বলল, কালো বিড়াল? আমার ধারণা তুই আয়নায় নিজেকেই দেখেছিলি ফাইরুজ, কারণ যতটা বদমিজাজি তুই সেটা ওই বিড়ালকেও হার মানাবে। সারহানের এই কথায় অরিত্রিকার মুখ রাগে লাল হয়ে উঠল। সে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সারহানের তীক্ষ্ণ চাহনি দেখে বলার সাহস করল না। সারহান আচমকায় তীব্র প্রতিক্রিয়ায় অরিত্রিকার ব্যান্ডেজ করা বাহু ধরে শক্তভাবে গাড়ির সাথে চেপে ধরল। অরিত্রিকার মুখ থেকে মুহূর্তে চাপা আর্তনাদ বেরিয়ে এলো। ভয় আর ব্যথার মিশ্রণে তার মুখ বিকৃত হয়ে উঠল। তার মনে হলো এই মানুষটা কোনো দানব হয়ে গেছে। কেন যে সে সারহানকে রাগিয়ে দিল, এখন নিজের বোকামিটাই বারবার মনে হচ্ছে। যতই সাহস করে কথা বলুক, ভেতরে ভেতরে সারহানের রাগের সামনে সে ভয় পায়। আজ হয়তো তার ধৈর্যের শেষ সীমা অতিক্রম হয়েছে। সারহান ভ্রু কুঁচকে রক্তাক্ত চোখে তাকিয়ে রইল অরিত্রিকার দিকে। তার মুখাভাবে ফুটে উঠেছে ভয়ানক কঠোরতা। পুরুষালী অমসৃণ হাতের মুঠোবন্দি অরিত্রিকার মোলায়েম হাতের বাঁধন শক্ত হয়ে উঠল। অরিত্রিকা তীব্র ব্যথায় পুনরায় কেঁপে উঠল। সারহান ধীরে ধীরে অরিত্রিকার মুখের কাছে ঝুঁকে বসে। এই বিব্রতকর পরিস্থিতি থেকে অরিত্রিকা নিজেকে বাঁচাতে গাড়ির সাথে মিশে গেল। তার পুরো শরীর কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। অরিত্রিকা আশেপাশে আতঙ্কিত ভঙ্গিতে চোখ বুলিয়ে দেখল। চারিপাশে মানুষজন নিজেদের কাজে এতটাই ব্যস্ত যে কেউ তার দিকে একবারও তাকাচ্ছে না। দেহরক্ষী দুজন অন্যত্র চোখ ঘুরিয়ে আছে, যেন তারা এই ঘটনাটি দেখছে না। অরিত্রিকা নিজেকে মুক্ত করার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু সারহানের দৃঢ় মুঠো থেকে বেরোনো অসম্ভব হয়ে উঠেছে। তার অতিরিক্ত চিন্তার ভয়ে শীতল রাতেও কপালে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি দৃশ্যমান। হাত ছাড়ানোর চেষ্টায় তার শক্তি ক্ষীণ হয়ে আসছে। অরিত্রিকার চোখ ভরে উঠল অশ্রুতে। হেরে যাওয়া এক সৈনিকের মতো কণ্ঠে তীব্র কাতরতা মিশিয়ে বলল, আবার ছেড়ে দিন সারহান ভাই, আশেপাশে মানুষ কিংবা আব্বু আম্মু দেখলে তুলকালাম বেঁধে যাবে। সারহানের কোনো দোলাচল দেখা গেল না। তার কঠোর দৃষ্টির আড়ালে এ শীতল স্থিরতা বিদ্যমান। ধীর পায়ে এগিয়ে এসে সে অরিত্রিকার কপালে এলোমেলোভাবে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিল। গভীর নিমগ্ন কণ্ঠে বলল, বাঘিনী হঠাৎ বিড়াল হয়ে গেল? বাহ, তুই কেন বারবার আমার ধৈর্যের পরীক্ষা নিস বলতো? তুই জানিসই না আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি কি কি করতে পারি, সেটা তোর কল্পনারও বাইরে। অরিত্রিকার হৃদস্পন্দন মুহূর্তে দ্বিগুণ বেড়ে গেল। তার গলা শুকিয়ে গেল, ভয়ে হাত পা জমে গেছে। কিন্তু এই মুহূর্তে তার ভয়কে গোপন করার সামর্থ্য ছিল না। চুপচাপ সে সারহানের তীক্ষ্ণ দৃষ্টির সামনে দাঁড়িয়ে রইল। প্লিজ আবার ছেড়ে দিন। এত সহজে কিভাবে ছাড়ি বল? আজকাল বড্ড বেশি জ্বালাতন করছিস আমায়। এর শাস্তি কি দেয়া যায়? তুই নিজে ডিসাইড কর। আমার হাতে ব্যথা লাগছে সারহান ভাই, ছাড়ুন দয়া করে। যদি হাত না ছাড়ি কি করবি? আপনি নিষ্ঠুর সারহান ভাই, এই রাজনীতি আপনাকে হার্টলেস বানিয়ে দিয়েছে। আপনি পশুর মতো আচরণ করছেন। হাত ছাড়ুন, নয়তো চিৎকার করবো আমি। আই নো আই এম হার্টলেস। এই যে আকুতি মিনতি করছিস, তবু একটু দয়া হচ্ছে না জানিস? কেন যেন তোর ভয়ার্ত চেহারা অন্যরকম প্রশান্তি দিচ্ছে। চিৎকার করতে চাইলে করতেই পারিস, কিন্তু এতে তোর চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে। সারহানের এই নির্লিপ্ত ভাবভঙ্গি দেখে অরিত্রিকার মন বিষিয়ে উঠল। অরিত্রিকা অশ্রু ভেজা চোখে অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে রইল সারহানের গম্ভীর কঠোর মুখের দিকে। তার হৃদয় চাপা বেদনায় মোচড় দিয়ে উঠল। ভাবতে অবাক লাগছিল, সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটি কি সেই সারহান ভাই যাকে একসময় সে চিনত? আজকের সারহান ভাই অন্য কেউ। তার চোখে আর কোনো কোমলতা নেই, তার কথায় আর কোনো উষ্ণতা নেই। যেন 2 বছর আগে কোনো এক ঘটনায় তার ভেতরে সমস্ত মানবিকতা চূর্ণ হয়ে গেছে। অরিত্রিকার মনে প্রশ্ন জাগলো, কেন এমন হলো? এই 2 বছরে মানুষটা এত বদলে গেল। শুধু তার প্রতি ক্ষোভ আর ঘৃণা এই পরিবর্তনের মূল কারণ, নাকি এর পেছনে আরও কিছু লুকিয়ে আছে? তার চোখে অশ্রু জমে উঠল, কিন্তু সে জেদ চেপে অশ্রু গড়িয়ে পড়তে দিল না। সারহানের বদলে যাওয়ার সত্তার মুখোমুখি দাঁড়িয়ে থাকার সাহস সঞ্চয় করলো, কিন্তু তার মনের গভীরে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। সারহান ভাই, আপনি এমন কেন? এমন নিষ্ঠুর হতে পারলেন কিভাবে? অরিত্রিকা মলিন মুখে অস্ফুট স্বরে বলে ওঠে, 2 বছর আগে ঘটে যাওয়া ঘটনার জন্য শাস্তি দিচ্ছেন সারহান ভাই? সারহান ধীরে ধীরে অরিত্রিকার হাত ছেড়ে দিল। তার দৃষ্টি তখনও অরিত্রিকার দিকে স্থির, তবে এবার সেই চাহনিতে বিদ্রুপ মেশানো। একটু দূরে সরে দাঁড়িয়ে হালকা হেসে বলল, তুই বড্ড বোকা ফাইরুজ। সবাই শুধু আমার নিকৃষ্ট সত্তাকে দেখলি আর সেইটুকুতেই বিচার করে নিলি।
অথচ আমার এই সত্তার আড়ালে থাকা মানুষটা কেমন তা জানার চেষ্টা কেউই করলো না, কেউ না। অরিত্রিকা বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল। এই কথাগুলোর গভীরতা তাকে ভাবিয়ে তুলল। সারহানের সেই রাগ আর কঠোরতার আড়ালে কি সত্যি লুকিয়েছে এক নিঃসঙ্গ মানুষ, যাকে কেউ বুঝতে চায়নি? অরিত্রিকা ব্যান্ডেজকৃত হাত অন্য হাত দিয়ে চেপে ধরে আছে, ব্যথায় চিনচিন করছে পুরো হাত। মেজাজ বিগড়ে গেলে ও এখন শান্ত, সে ভয় আতঙ্কে সে জর্জরিত। ব্যথা গিলে নিয়ে ভেজা নেত্রপল্লবে সারহান নামক মানুষটার দিকে তাকায়। সে দৃঢ় শান্ত চাহনি শ্যাম মানবটির মাঝে কিছু একটা খুঁজতে তৎপর হয়ে উঠল। মানুষটা কি নিজেকে নতুন করে খোলসে আবৃত করছে? হয়তো তার দুই চোখ জুড়ে দ্বিধাদ্বন্দ্বের দেয়াল। পুরনো আমাকে খুঁজছিস? লাভ নেই, বুঝলি? কারণ এই 2 বছরে পুরনো সারহান হারিয়ে গেছে। সারহান হেয়ালি করে বলল কথাটা, কিন্তু অরিত্রিকা তপ্ত শ্বাস ফেলে বলল, শুধু আপনি নন, সবাই বদলে গেছে। একটু থেমে শান্ত কণ্ঠে বলল, আমাদের বাসায় চলুন, আব্বু আম্মুর সাথে দেখা করে তারপর যাবেন। যাকে ঘৃণা করিস তাকে বাড়িতে ডাকছিস? আপনাকে আমি ঘৃণা করি না সারহান ভাই। অরিত্রিকা নিজেকে সামলে নিল, আশেপাশে চোখ ঘুরিয়ে দিল। রাস্তার ওপাশ হতে মানুষজন তাদের দিকে তাকিয়ে আছে। সে বিব্রত বোধ করলো, দৃষ্টি ফিরিয়ে পা বাড়ালো বাসার দিকে। 1 সপ্তাহ ভার্সিটি যাওয়া অফ, টাইম মতো মেডিসিন নিবি আর আগামীকাল বিকেলে ড্রেসিং করিয়ে নিবি। এগুলোর একটারও যদি নড়চড় হয় তাহলে তোর খবর আছে। সারহানের শান্ত কণ্ঠের হুমকিতে অরিত্রিকা চঞ্চল পা জোড়া থেমে যায়, তড়িৎ বেগে ঘাড় ঘুরিয়ে তাকায় পেছনে। সারহান চশমা পরে গাড়িতে বসে পড়েছে। দুজন দেহরক্ষীর একজন দ্রুততার সহিত সামনের গাড়িতে বসে পড়ল, অপরজন সারহানের গাড়ির সামনে সিটে বসলো। সেই গাড়ির গ্লাস নামানো, তাই অরিত্রিকার দৃষ্টি সাদা পাঞ্জাবি পরিহিত কাঠখোট্টা শ্যাম মানবের উপরে পড়ল। গাড়ি স্টার্ট দিল, গন্তব্য তাদের রাজশাহী উপশহরের দিকে। গাড়ি ছাড়ার কিছু সময় পর সারহান হঠাৎ বাহিরে তাকালো। সরাসরি চোখাচোখি হলো অরিত্রিকার চোখে। অরিত্রিকা তীক্ষ্ণ চাহনিতে কেঁপে ওঠে, অন্যত্র চোখ সরিয়ে নিল। সারহান চোখ ফিরিয়ে নেয়, পকেট থেকে ফোন বের করবে এমন সময় সামনে বসে থাকা একজন দেহরক্ষী বলে উঠল, স্যার, আপনার চিরকুট। সারহানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। গম্ভীর কণ্ঠে বলল, কি লেখা আছে পড়ো। স্যার, আপনাকে কেউ বিয়ে করতে চায়, রাজি আছেন নাকি জানতে চাইছে। যদি রাজি থাকেন 01 নম্বরে কল করতে বলেছে। সারহান বিরক্ত হলো, মন মেজাজ বিগড়ে গেল তার। কে এই মেয়ে যে তাকে এমন করে ডিস্টার্ব করছে? রাজশাহী 1 আসনের নবনির্বাচিত এমপিকে হত্যার চেষ্টায় হেডলাইনটি প্রতিটি নিউজ চ্যানেলে শীর্ষে উঠে এসেছে, আর সন্ধ্যার পর থেকে দেশের প্রতিটি প্রান্তে এটি আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলে সাধারণ মানুষের মধ্যে সব জায়গাতে এই ঘটনা নিয়ে তোলপাড় চলছে। কলগুলো একে একে চৌধুরী বাড়িতে আসছে। আরশাদ সাহেব ক্লান্ত হয়ে উঠছেন প্রতিটা কল রিসিভ করতে গিয়ে। লিভিং রুমে বসে আছেন আরশাদ সাহেব, তার স্ত্রী তানিয়া বেগম এবং ছোট ছেলে সাদাত। 3 জনের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। আবির কল করে জানিয়েছে যে সারহান পুরোপুরি ঠিক আছে, তবে বাড়ির বাইরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে, বিশেষ করে গার্ডসদের সংখ্যা। সদর দরজা খুলে প্রবেশ করলো সারহান, ভীষণ ক্লান্ত শরীর। লিভিং রুমে চোখ পড়তে সচল হলো মস্তিষ্ক। ক্লান্তিভাব আড়াল করে এগিয়ে গেল 3 জনের দিকে। তানিয়া বেগম মাথা উঁচিয়ে সামনে তাকিয়ে দেখলো সারহান দাঁড়িয়ে আছে পরনে সাদা পাঞ্জাবিতে। রক্ত দেখে আটকে উঠলেন। হাউমাউ করে কেঁদে উঠে সারহানের দুহাত উদ্ভ্রান্তের মতো দেখতে দেখতে বলল, আব্বা, কোথায় লেগেছে তোর? পাঞ্জাবিতে এত রক্ত কেন? সারহান মাকে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, মা, আমি একদম ঠিক আছি। তানিয়া বেগম ক্রন্দনরত কণ্ঠে বলল, তোকে কতবার বলেছি এই রাজনীতিতে জড়াস না, কিন্তু আমার বারণ করার সত্ত্বেও সেটাই করলি। তোর যদি কিছু হয়ে যায় আব্বা, আমরা কি নিয়ে বাঁচবো? সারহান আশ্বস্ত করে বলল, তোমাদের দোয়া আমার সাথে থাকলে কিচ্ছু হবে না, এবার কান্না বন্ধ করো। সারহান তানিয়া বেগমকে ছেড়ে দিল। সাদাত আর আরশাদ সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমি একদম ঠিক আছি, টেনশনে কিচ্ছু হয়নি। আরশাদ সাহেব বলল, শুনলাম ভার্সিটির কোনো মেয়ে নাকি তোমাকে বাঁচিয়েছে, মেয়েটার নাকি গুলি লেগেছে, এখন কি অবস্থা? গুলি হাত ছুঁয়ে বেরিয়ে গেছে, ক্ষত তেমন গুরুতর নয়। মেয়েটিকে ডক্টর দেখিয়ে নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছি বাসায়। তানিয়া বেগম শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। মেয়েটি ছিল দেখে তুই আমার কাছে সহি সালামতে ফিরে এসেছিস। আব্বা, মেয়েটিকে আগামীকাল দেখতে যাব। মেয়েটার বাসার ঠিকানা দিস। সারহান পা বাড়ালো রুমের দিকে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে প্রতিউত্তর করলো, মেয়েটির নাম অরিত্রিকা ফাইরুজ চৌধুরী। তুমি বাবা আর সাদাত গিয়ে দেখে এসো।
সারহান দরজা খুলে নিজ রুমে প্রবেশ করলো। বিক্ষিপ্ত ভঙ্গিতে দরজা আটকে পাঞ্জাবির বোতাম খুলতে শুরু করলো। পকেট হতে ফোন বের করে ছুঁড়ে ফেললো বিছানায়। পাঞ্জাবি খুলে অবহেলায় ডিভানে ছুঁড়ে ফেললো। ধপ করে বসে পড়লো বিছানায়। ক্রোধে জর্জরিত চোখ দুটো সাদা পাঞ্জাবিতে লেগে থাকা শুকিয়ে যাওয়ার রক্তের দিকে। সারহান দু হাতে খামচে ধরলো চুল, মাথা নিচু করে বিড়বিড় করে আওড়ালো। অরিত্রিকা মুখ গোমরা করে বিছানার একপাশে বসে আছে। চোখে মুখে স্পষ্ট অস্বস্তি আর শরীরী ভঙ্গিতে একরাশ ক্লান্তি। পাশে বসে থাকা তার বড় বোন অরিন চুপচাপ গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন। কিছুক্ষণ আগে অরিত্রিকা বাড়িতে প্রবেশ করেছে। তার আগমনে বাড়িতে ঝড় উঠেছে। সাথী বেগমের প্রশ্নে ঝাঁপি খুলেছিলেন। এত রাত হলো কেন, ফোন ধরিস না কেন? তার রাগী কণ্ঠস্বর পুরো বাড়ি কাঁপিয়ে দিয়েছে। অরিত্রিকা ব্যান্ডেজ করা হাত স্কার্ফ দিয়ে ঢাকার ব্যর্থ চেষ্টা করছিল, কিন্তু মায়ের সূক্ষ্ম দৃষ্টি ফাঁকি দেওয়ার ক্ষমতা কারণ নেই। সাথী বেগমের চোখ ঠিক দেখে নিল সে ব্যান্ডেজকৃত হাত। এরপর কান্নাকাটি আর অভিযোগের মহড়া। আজমল সাহেব এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও শেষে তিনিও রাগে ফেটে পড়ছিলেন। কিভাবে লাগলো তোর হাত? কঠোর স্বরে প্রশ্ন করেন। অরিত্রিকা কোনো রকম মিথ্যার আশ্রয় নেয়। ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট বলে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। ভুজুং ভাজুং বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। অরিত্রিকা নিজের রুমে এসে হাঁপ ছাড়লেও মনে হচ্ছিল পুরো শরীরে রক্ত যেন উল্টো পথে বইছে চাপা উত্তেজনায়। ভার্সিটির ঘটনা গোপন রাখা দায়ী হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি কথা উগরে না দিলে পেট ফেটে যাবে। সে আর কোনো উপায় না দেখে ভার্সিটিতে ঘটে যাওয়া ঘটনার পুরো কাহিনী অরিনের সামনে উগরে দিল। অরিন পুরো কাহিনী শুনে থম মেরে বসে আছে। সে ঘটনাটা শুনে বাকরুদ্ধ হয়ে আছে। অরিত্রিকা চুপচাপ বসে অরিনের দিকে তাকিয়ে থাকে। বোনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে সে অস্থির হয়ে ওঠে। অরিত্রিকার পেটের ভেতর সে সময় ছোটখাটো একটা বাঘ গর্জন করতে শুরু করেছে ক্ষুধার তাড়নায়। তবে সে তো আর মুখ ফুটে খাবার চাইতে পারছে না, কারণ তার মাথার মধ্যে সাথী বেগমের চেনা ডায়লগগুলো বারবার বাজছে। আমাকে এত জ্বালাচ্ছিস, আমি মা বলে তোর সব উল্টাপাল্টা কাজ মেনে নিচ্ছি। আগে শ্বশুর বাড়ি যা, দেখবি এইসব কাজের জন্য 2 দিনে ফিরিয়ে দিয়ে যাবে। এইসব কথা ভেবেই তার মুখের রং হঠাৎ ফ্যাকাশে হয়ে গেছে। ক্ষুধা তীব্র হলেও মা যদি হাই হিল নিয়ে পিঠে উত্তম মধ্যম দিতেই শুরু করেন, তবে খাবার গলায় নামানোর আগে কষ্টের রসনা তৃপ্তি হয়ে যাবে। অরিত্রিকার চোখে মুখে স্পষ্ট বিরক্তির ভর করল। কপালের ভাঁজগুলো আরো গভীর হলো। অরিন অনেকক্ষণ থম মেরে থেকে অবাক হয়ে বলল, এই অরিত্রিকা, সারহান ভাইকে ডাইরেক্ট বিয়ের প্রপোজাল দিয়ে দিলি? আমার তো ভাবতেই গলা শুকিয়ে আসছে। একবার যদি উনি বুঝতে পারে যে তুই এইসব ওনাকে জ্বালাতন করার জন্য করছিস, তাহলে তো তোর 12টা বাজিয়ে দেবে রে। অরিত্রিকার পেট তখনও খিদেতে চৌচৌ করছে। তার উপর এই ধরনের কথা শুনে তার মেজাজ পুরোপুরি বিগড়ে গেল। চোখ ছোট ছোট করে কটমট করে তাকিয়ে পড়ল। যা করেছি বেশ করেছি, দরকার হলে আরও করব। এসব বলে ভয় দেখাবে না আপু। ওনাকে আমি মোটেও ভয় পাই না। আসছে কোন হিটলার যার নাম শুনেই থরথর করে কাঁপো। অরিত্রিকার গলার আত্মবিশ্বাস আর কথার তীক্ষ্ণতা শুনে অরিনের মুখ ফসকে হাসি বেরিয়ে আসতে চাইল, কিন্তু নিজেকে সংযত করে বলল, তুই দেখিস একদিন সত্যি সত্যি ওনার থাপ্পড় খাবি, তখন বুঝবি কার সাথে পাঙ্গা নিয়েছিস। অরিত্রিকা গো গো শব্দ করে আপুর কথায় কান্না দিয়ে বিছানায় ঢলে পড়ে বলল, ওই কাঠখোট্টা বদমেজাজি মানুষটার কথা বলিস না আপু। এমনিও ওনাকে ভয়টা পাই না আমি। অরিন নড়ে চড়ে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে অরিত্রিকার মুখে তাকিয়ে প্রশ্ন করল, সত্যি ভয় পাস না? অরিন নড়ে চড়ে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে অরিত্রিকার মুখে তাকিয়ে প্রশ্ন করলো। অরিত্রিকা সোজা হয়ে বসলো, মুখ বাঁকিয়ে উত্তর দিবে, কিন্তু গলার শব্দ মুহূর্তেই গলদেশে আটকে গেল। তার চক্ষুপটে হঠাৎ করে ভেসে উঠল সেই ভয়াবহ মুহূর্ত। সারহান কিভাবে তার হাত চেপে ধরেছিল, সেই তীক্ষ্ণ চাহনি, কঠোর ভঙ্গি। মুহূর্তটি ভাবতেই তার শরীর শিউরে উঠল। সারহান ভাইকে ভয় করে না বললে মিথ্যে হবে। মানুষটাকে সে আগে সত্যি জমের মতো ভয় পেত, তবে ভেবেছিল এই 2 বছরে সেই ভয় হয়তো উবে গেছে। কিন্তু আজ সে ভুল প্রমাণিত হলো। সাহস দেখিয়ে তর্ক করলেও সারহানের সামনে দাঁড়িয়ে থাকা মানে যেন জ্বলন্ত আগুনের সামনে দাঁড়ানো। তার হৃদস্পন্দন তখনও দ্রুত ছিল। সে তীক্ষ্ণ দৃষ্টি নীরবে এখনও তাকে পোড়াচ্ছে, তবে এসব কাউকে জানানো যাবে না। অরিত্রিকা দৃঢ় মনে নিজেকে সামলে নিল। মুখে একগাল ভান করে বলল, ভয় কই না তো, সত্যি বলতে একটুও ভয় পাই না। অরিত্রিকা এতটুকু বলেই চুপ হয়ে গেল। তার মুখে গভীর চিন্তার ছাপ স্পষ্ট। 2 হাতে তালু ঘষতে ঘষতে সে নিজের মধ্যে কোনো প্রশ্নের উত্তর হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। এই মেয়ের এমন আচরণ দেখে অরিনের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়ে উঠল। একদিকে এত বড় কাণ্ড ঘটিয়ে এসেছে, অথচ এখন একেবারে চুপচাপ। অরিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল,
কপালে শনি আসছে রে অরিত্রিকা, সাবধানে থাকিস। অরিত্রিকা কটমট করে অরিনের দিকে তাকালো। অরিন তা দেখেও যেন দেখলো না। ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। এর মাঝে দরজা শব্দ করে খুলে প্রবেশ করলেন সাথী বেগম। মুখ রাগে লাল হয়ে আছে। এক হাতে খাবারের প্লেট, অন্য হাতে পানির গ্লাস নিয়ে বিছানার এক পাশে রাখলেন। সাথী বেগমের হঠাৎ রুমে প্রবেশ করতে দেখে অরিত্রিকা অরিনের পেছনে কম্বল মুড়িয়ে ভয়ে নিজেকে আড়াল করলো যেন মা দেখতে না পায়। তা খুব ভালোভাবে লক্ষ্য করলেন সাথী বেগম। অরিনকে উদ্দেশ্য করে থমথমে কণ্ঠে বললেন, তোমার গুণধর দুধে ধোয়া তুলসী পাতা বোনকে খাবার খাইয়ে উদ্ধার করো। ব্যাস এতটুকু বলেই ধপধপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেলেন। অরিন মায়ের কথা শুনে ফোন রেখে ওয়াশরুমে গেল হাত ধুতে। অরিত্রিকা এলোমেলো চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নিল। বিড়বিড় করে বলল, আজ তোর কপাল ভালো রে অরিত্রিকা, দুইবার সিংহর কবলে পড়লি, দুইবার বাঘিনীর কবলে পড়লি, তাও সহি সালামতে বেঁচে আছিস। হায় আল্লাহ, আর কোনোদিন এই আস্ত বদমানুষটার সামনে আমাকে ফেলো না। আই প্রমিস, আজ থেকে আমি ভালো হয়ে যাব। অরিন হাত ধুয়ে এসে বসে খাবারের প্লেট নিয়ে ভাত মাখতে লাগলো। অরিত্রিকা কম্বল একপাশে সরিয়ে দিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসলো। অরিত্রিকা হা করতে অরিন ভাত খাইয়ে দিল। ভাতের পরিমাণ এতটাই বেশি ছিল যে অরিত্রিকা ঠিকঠাক মতো চিবোতে পারছে না। বেজায় চটেছে সে। বিরক্তির সহিত বলল, এখনো বিয়ে, সংসার, লেদা বাচ্চা পালা, বরের সাথে রোমান্টিক টাইম স্পেন্ড করা কোনোটাই হয়নি আমার। আর তুমি আমাকে এইসবের আগে আমায় পটল তোলাতে চাইছো? অরিন কপাল কুঁচকে বলল, মানে? এত ভাত একবারে কোন ছাগলে দেয়? ভাত কমিয়ে দে। এটা বললেই হতো। আমি তো আমার সংসার নিয়ে টেনশনে থাকি, এবার তোর সংসার নিয়েও টেনশন হচ্ছে। আদৌ তুই বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবি না? মানে খাইয়ে দেওয়ার সেরিটুকুও তো নেই, তাই জন্যই বললাম আর কি। অরিত্রিকা, অরিনের রাগান্বিত চিৎকার শুনে অরিত্রিকা ভাত খেয়ে হা হা করে হাসতে লাগলো। অরিন রেগে মেগে অস্থির হয়ে মাখারো ভাতের দলা মুখে পুড়ে নিল। অরিত্রিকার হাসি বন্ধ হয়ে গেল। কটমট করে অরিনের দিকে তাকিয়ে কিছু না বলে এক হাতে ফোন টিপতে লাগলো। গভীর মনোযোগে ফোন টিপতে ব্যস্ত অরিত্রিকা। এরই মাঝে আননোন নাম্বার থেকে কল আসছে ফোনে। দুইবার কল ইগনোর করলেও এবার বিরক্তি নিয়ে কল রিসিভ করলো। ভাত চিবোতে চিবোতে ঝাঁঝালো কণ্ঠে বলল, হ্যালো, কে? ফোনের অপর পাশ হতে কোনো সারা শব্দ পাওয়া গেল না। অরিত্রিকা বেশ কয়েকবার জিজ্ঞাসা করলো, তবু উত্তর নেই। অরিন অরিত্রিকার ভাত খাইয়ে দিয়ে জিজ্ঞাসা করলো কে। অরিত্রিকা মাথা নাড়িয়ে ইশারা করলো জানে না। অরিত্রিকা মুখ ভর্তি খাবার নিয়ে ভ্রু কুচকে ফোনে বলল, আপনি কে বলুন, নয়তো কল কাটলাম আমি। অযথা বিরক্ত করার কোনো মানে হয়? ফোনের অপর পাশ থেকে এক গুরু গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো, আমার না হওয়া বিবিজান, আমি আপনার এমপি সাহেব বলছি। অরিত্রিকার মুখ থমকে গেল। চোখ বড় বড় করে তাকালো ফোনের দিকে। ভিতরে ভিতরে কেমন শিওরে উঠলো, তবুও নিজেকে সামলে আবারও গরম মেজাজে বলল, কোন দেশের নেতা সাহেব বলছেন? আর আপনি আমাকে বিবেচন কেন বলছেন? অপর পাশ থেকে অতি শান্ত কণ্ঠে উত্তর এলো, রাজশাহী 1 আসনের এমপি। আর আপনাকে কেন বিবিজান বলেছি সেটার উত্তর আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। অরিত্রিকার মুখের খাবার প্রায় আটকে গেল। ভাতের কণাটুকু গিলে নিতে গিয়ে কাশতে কাশতে বিড়বিড় করে আওড়ালো, সারহান ভাই। সারহান তাকে কল করেছে বুঝতে পেরে অরিত্রিকা চোখ বড় বড় হয়ে গেল। গলায় কথা আটকে গেল। তড়িঘড়ি করে কান থেকে ফোন নামিয়ে নাম্বার দেখলো। নাম্বারটা অপরিচিত হলেও কণ্ঠস্বর পরিচিত। তার নাম্বার কিভাবে পেল সারহান ভাই ভাবতেই পিলে চমকে উঠলো। তটস্থ ভঙ্গিতে কল কাটতে গিয়ে তাড়াহুড়োতে একেবারে ফোন বন্ধ করে দিল। ভয়ার্ত চেহারায় অরিনের দিকে তাকালো। অরিন অরিত্রিকার এমন আচরণ দেখে একটু ভয় পেল। বিচলিত হয়ে জিজ্ঞাসা করলো, কে কল দিয়েছে? সারহান ভাই, আপু আমি শেষ। অরিত্রিকা ভয়ের চোটে বিছানায় গুটিসুটি মেরে বসলো। তার চোখ বারবার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছে। মনে মনে অস্থির হয়ে ভাবে, এই সিম তো একদম নতুন, কেউ জানে না এটা, শুধু বন্ধু মহল আর বাড়ির লোক। তাহলে উনি কি করে জানলেন এটা? হঠাৎ মাথায় ঝাটকা লাগার মতো একটা কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে ভার্সিটিতে চিরকুট লেখার সময় রুহান তাকে জিজ্ঞাসা করেছিল কোন নম্বর দেব। অরিত্রিকা তখন ব্যস্ততার মধ্যে বলেছিল, তোর যেটা ইচ্ছে সেটা দে, আমার কি সময় আছে এসব দেখার? মনে হতে অরিত্রিকা থ মেরে গেল। নিজেকে কষে একটা ধমক দিল মনে মনে, শালা রুহানের বাচ্চা, তার মানে এই শয়তান আমার নাম্বারটাই দিয়েছিল। এই ধারণা আসার সাথে সাথে তার রাগে হাত পা কাঁপতে শুরু করলো। কিন্তু রাগের চেয়েও ভয়ের অনুভূতিটা বেশি প্রভাব ফেলেছে এখন। এভাবে ফাঁসিয়ে দিল আমায়। ভাবতে অরিত্রিকার চোখে পানি চলে এলো। তার এই মুহূর্তে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করছে। রুম জুড়ে পিনপিনে নীরবতা বিরাজ করছে। শব্দহীনতা গভীর হওয়ায় শুধু জানালা দিয়ে আসা হাওয়ার শো শো শব্দটাই শোনা যাচ্ছে। মেরুন রঙের জানালার পর্দাগুলো থেমে থেমে দুলছে।
দক্ষিণ দিকে ডিভানের উপর আয়েসি ভঙ্গিতে বসে আছে সারহান। তাকে শক্তপোক্ত সুঠামদেহী প্রশস্ত নগ্র শরীরে ছড়িয়ে থাকা পানিবিন্দুগুলো ল্যাম্পের হলদেটে আলোয় মুক্ত দানার মতো ঝলমল করছে। কালো ট্রাউজারের ভাঁজের উপর রাখা লম্বা পা আর পেছনে হেলে বসার ভঙ্গি তার অভিজাত ব্যক্তিত্ব আর নির্লিপ্ত তাকে আরও প্রকট করে তুলেছে। ভেজা এলোমেলো চুল থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে, শ্যামলাটে প্রশস্ত লোমশ বুককে মিশে যাচ্ছে। জানুয়ারি হাড় কাঁপানো শীতেও তার কঠিন শরীরকে স্পর্শ করার সাহস পাচ্ছে না। তার বাদামি চোখের দৃষ্টি ভয়ঙ্কর রকমের তীক্ষ্ণ। এক হাতে ফোন ধরে রেখেছে, তার চোখ স্থির হয়ে আছে ফোনের স্ক্রিনে ভেসে থাকা অপরিচিত নাম্বারে দিকে। তীক্ষ্ণ নজরে সেই নাম্বারকে পর্যবেক্ষণ করতে করতে গাঢ় অভিব্যক্তি ফুটে উঠল মুখে। তার ঠোঁটের এক পাশ দিয়ে ক্ষীণ বিদ্রুপাত্মক হাসি ছড়িয়ে পড়ল। পায়ের ওপর পা তুলে পিঠ ডিভানের গতিতে ঠেকিয়ে আরও আয়েসি ভঙ্গিতে হেলান দিল সারহান। ফোনের স্ক্রিনের আলো তার তীক্ষ্ণ মনোভাবকে আরও গম্ভীর করে তুলল। সারহান আঙ্গুল দিয়ে ফোন ঘুরিয়ে নেয়। মনে মনে স্তম্ভিত, সে একটা অচেনা মেয়ে তার সাথে বাজে ব্যবহার করলো ভেবেই মাথা গরম হয়ে আসছে। সে চুপচাপ মেয়েটির কণ্ঠ চেনার চেষ্টা করছিল, কিন্তু আওয়াজটা অদ্ভুত ঠেকল। মনে হচ্ছিল পাঁচমেশালি কণ্ঠ। যেহেতু অচেনা মেয়েটা তার সাথে হাইড অ্যান্ড সিক গেম খেলছে, খেলুক। সে শুধু গেমটা অপারেট করবে আর খুব শীঘ্রই খুঁজেও বের করবে। মেয়েটা যে তার কল পেয়ে প্রচণ্ড ভয় পেয়েছে তা স্পষ্ট বুঝেছে। আবারও কল দিল সেই নাম্বারে, কিন্তু ফোন বন্ধ আসছে। তার মানে আতঙ্কিত হয়ে ফোন বন্ধ করেছে ভেবে ওষ্ঠকোণে বাঁকা হাসি ফুটে উঠল। সারহানের ফোন বাজছে, আবির কল দিয়েছে। সে অন্য সব ভাবনা সাইডে রেখে কল রিসিভ করে চোখ মুখ শক্ত করে দৃঢ় কণ্ঠে বলে, ব্লাডি বাস্টার্ডকে পেয়েছিস? পেয়েছি। 4 নম্বর গোডাউনে উল্টো ঝুলিয়ে রেখেছি, অবস্থা খারাপ। এত কষ্ট না দিয়ে মেরে দে। আমার মনে হয় তোর একবার এই কুত্তার বাচ্চার সাথে মোলাকাত করা উচিত। সারহান শরীর এলিয়ে দিল ডিভানে সিরিয়াস ভঙ্গিতে বলে, তুই যেহেতু বলছিস তাহলে একবার মুখদর্শন করতে হয়। আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত কয়টা মিটিং আছে? 3টা। সবগুলো ক্যান্সেল কর। মিটিংগুলো পরশুদিন ফিক্সড কর। ওকে। পেট থেকে কিছু বের করতে পেরেছিস? জানোয়ারটা শুধু বলেছে কেউ একজন 10 লাখ টাকার সুপারি দিয়েছে তাকে, তোকে টপকে দেওয়ার জন্য। সারহান শব্দহীন হাসে, চোয়াল শক্ত করে বলে, নিজেকে আড়াল করে আমাকে আঘাত করেছে নয়ন তালুকদার, কাপুরুষ একটা। সারহান দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তার মন অস্থির, শরীর একেবারে অবসন্ন। এত কাজের চাপের মধ্যে নিজের জন্য একটুও সময় পায় না। শরীরের ক্লান্তি তাকে তীব্রভাবে আঘাত করছে, কিন্তু মন শান্তির কোনো লক্ষণ দেখাচ্ছে না। তাকে যখনই নিজের একান্ত সময় থাকা দরকার তখনই নতুন দুশ্চিন্তা এসে ভিড় করে। আগামীকাল আবার নতুন মিটিং, সমাবেশ, আলোচনা একটানা চলতে থাকে। এসব ভেবে ও তপ্ত শ্বাস ফেললে। পরিত্যক্ত গোডাউনের ভেতরের পরিবেশ সাধারণত খুবই নির্জন এবং গা ছমছমে, চারিপাশে ধুলো জমে আছে। গোডাউন দীর্ঘদিন বদ্ধ অবস্থায় থাকায় বিদ্যুটে গন্ধে বাতাস ভারী হয়ে আছে, আর ভেতরের পরিবেশ কেমন স্যাঁতস্যাঁতে। ছাদ থেকে ঝুলে থাকা মাকড়াসার জাল এবং ভাঙা দরজা জানালার কারণে সূর্যের আলো খুব কম প্রবেশ করছে। সকাল হয়েছে তো বোঝার উপায় নেই। বিদ্যুটে গন্ধটা ধুলোমাটির সাথে পুরনো কাঠ আর সাথে ভ্যাপসা পরিবেশের মিশ্রণ। একপাশে পুরনো মালপত্র বা ভাঙাচোরা বাক্স পড়ে অযত্ন অবহেলায় পড়ে আছে। পায়ের নিচে শুকনো পাতা, কাগজ, কাচের টুকরো দৃশ্যমান। পরিত্যক্ত গোডাউনের সাথে পচা কাঠের গন্ধে ভরা অন্ধকারাচ্ছন্ন একটা ছোট রুমের দেখা মিলছে। সেখানে একটা ভাঙাচোরা চেয়ারে একজনকে শক্ত মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার দেহ আর চেয়ারের সঙ্গে একাত্ম হয়ে গেছে। ঘরের শীতল বাতাসে ভেজা মাটির গন্ধ, দেয়ালের ফাটলে জমে থাকা শ্যাওলা আর ছাদ থেকে গড়িয়ে পড়া পানির ধারা পরিবেশকে গুমট করে তুলেছে। ব্যক্তিটির এ চেহারা অর্ধেক অন্ধকারে ঢাকা, তবে যা দৃশ্যমান তা খুবই ভয়ানক। ব্যক্তিটির ফোলা চোখ, ফেটে যাওয়া ঠোঁট আর মুখের পাশে জমে থাকা রক্তে শুকনো দাগ, কপাল বেয়ে মেঝেতে পড়ছে তাজা গরম রক্ত। মাথা নিচের দিকে হেলে গেছে, শরীর দুর্বল এবং নিস্তেজ। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, থেমে থেমে দীর্ঘ শ্বাস নিচ্ছে। হাত পায়ের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে ফুলে উঠেছে এবং তার আঙ্গুলগুলো মৃতের মতো নীলচে দেখাচ্ছে। শরীরের শার্ট ছেঁড়া, সেই ছেঁড়া অংশ দিয়ে শরীরে আঘাতে চিহ্ন দেখা যাচ্ছে। কেমন কালশিটে দাগ পড়েছে, কিছু জায়গায় ক্ষত সৃষ্ট হয়েছে। তার চোখের গভীরে তীব্র যন্ত্রণা স্পষ্ট ফুটে উঠেছে। বাকশক্তি যেন হারিয়ে ফেলেছে ব্যক্তিটি। এখান থেকে পালানোর কোনো উপায় নেই। ব্যক্তিটি জানে সে গোডাউনে একা নয় এবং আরও কয়েকজন লোক আছে। তারা গোডাউনের বাহিরে অবস্থান করছে, শুধু সময় আর অপেক্ষা, যা এখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। গোডাউনের মরিচিকা ধরা গেট খুলে প্রবেশ করল সারহান। লোহার গেটের কর্কশ শব্দে কেঁপে উঠল ভেতরে থাকা বন্দী।
তার পেছনে আবির এবং ইনান সহ আরও দুজন দেহরক্ষী অনুসরণ করে প্রবেশ করলো। আশেপাশে না তাকিয়ে দাম্ভিকতার সহিত শানিত পায়ে এগিয়ে গেল চেয়ারে বেঁধে রাখা ব্যক্তিটির দিকে। ব্যক্তিটি কারো আসার আভাস পেয়ে দুর্বল চোখে সামনের দিকে তাকায়। ক্ষীণ আলোয় চোখে পড়ে কালো শার্ট প্যান্ট পরিহিত সুঠামদেহী পুরুষালী অবয়ব। পেছনের মানুষগুলো চোখে পড়ল তার। ব্যক্তিটি জানে সে এমপি সারহান ইদায়াত চৌধুরীর কবজায় বন্দী। এতক্ষণ শান্ত থাকলে অশান্ত হয়ে উঠল সে, ভয়ে গলা শুকিয়ে এলো। এতটুকু জানে আজ তার জীবন শেষের পথে। মেহমুদ রইস, নয়ন তালুকদারের একান্ত বাধ্যগত সুপারি কিলার, গুড মর্নিং। সারহানের দৃঢ় শান্তস্বর মেহমুদকে বিচলিত করে তুলল। আতঙ্কগ্রস্ত হয়ে নড়ে উঠল। দণ্ডায়মান মানবটির দিকে নির্জীব চোখে তাকিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে উত্তর দিল। গুড মর্নিং এমপি সাহেব। সারহান হাসলো। আবিরকে হাত দ্বারা কিছু একটা ইশারা করলো। আবির তৎক্ষণাৎ একটা চেয়ার এনে রাখলো সেই স্থানে। সারহান শার্টের হাতা গুটিয়ে পায়ের উপর পা তুলে শরীর এলিয়ে বসলো। অতি শান্ত কণ্ঠে বলল, এমপি সারহান ইদায়াত চৌধুরীর খাতির যত্ন কেমন লাগলো? কোনো কিছুতে কম পড়েনি তো? মেহমুদ হকচকিয়ে উঠল। ভীতিগ্রস্ত ভঙ্গিতে বলল, আমায় মাফ করে দিন এমপি সাহেব, আর কোনোদিনই ভুল করব না। সারহানের মুখশ্রী অস্বাভাবিক কঠোর হয়ে ওঠে, তবুও স্বাভাবিকভাবে বলে, আমার প্রশ্নের উত্তর এটা নয় মেহমুদ রইস। আপনার খাতির যত্নের কোনো কমতি ছিল না। সারহান কখনো কারো খাতির যত্নের কমতি রাখে না। আমায় যেতে দিন এমপি সাহেব। মেহমুদ আকুতি মিনতি করে বলল। কিন্তু সারহানের মন নরম হলো না, বরং চোয়াল শক্ত হয়ে এলো। অগ্নিশর্মা দৃষ্টিতে তাকিয়ে পুরুষালী পেশিবহুল ইস্পাত দৃঢ় হাত দ্বারা মেহমুদের গলা চেপে ধরল। হিসিয়ে বলল, ইউ ব্লাডি বিচ, তোর সাহস কি করে হলো আমাকে শুট করার? তোর জন্য ফাইরোজ মরতে মরতে বেঁচেছে, এত বড় কাহিনী ঘটিয়ে বলছিস তোকে ছেড়ে দিতে? মেহমুদ রইসের জিহবা বের হওয়ার উপক্রম, চোখ দুটো উল্টে আসার জোগাড়। চোখ বেয়ে নির্গত হচ্ছে অশ্রুকণা, মুখায়বে ফুটে উঠেছে মৃত্যু ভয়। ছটফটিয়ে বলল, আমি আপনাকে শুট করতে চাইনি, কিন্তু নয়ন তালুকদার আমাকে হুমকি দিয়েছে আপনাকে না মারলে আমার ছোট 5 বছরের মেয়েটাকে মেরে ফেলবে। আমার মেয়েটা এখনো ওই জানোয়ারের কাছে আছে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আমি কাজটা করেছি। সারহান মেহমুদ রইসের গলা ছেড়ে দিল। লোকটা ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কাশতে কাশতে নারী বুড়ি বেরিয়ে আসা জোগাড় প্রায়। সারহান আবিরকে আদেশ করলো, মেহমুদ রইসের মেয়েকে উদ্ধার করার ব্যবস্থা কর, আর একে হসপিটালে অ্যাডমিট কর। হসপিটালে অবশ্যই আমার লোক সেট করে রাখবি। আবির মাথা নাড়িয়ে বলল, কাজ হয়ে যাবে। সারহান এক পলক মেহমুদ রইসের দিকে তাকালো। লোকটার বয়স 30-এর উপরে হবে হয়তো। উচ্চতা চলনসই, জীর্ণ শীর্ণ, হ্যাংলা পাতলা শরীর, মুখ ভর্তি দাড়ি আর কপালের একপাশে ক্ষতের দাগ। লোকটার মুখে ফুটে উঠেছে একটু প্রশান্তির ভাঁজ। তা দেখে ওষ্ঠ বাঁকিয়ে হাসলো সারহান। কাঠিন্যতা এটে বলল, সারহান ইদায়াত চৌধুরী এত সহজে তোকে ছেড়ে দেবে ভাবলি কি করে? আমার ফ্যামিলি মেম্বারের শরীরে বুলেট লেগেছে, মানে সেই বুলেট আমার শরীরে লেগেছে। আজ ছেড়ে দিচ্ছি বলে ভাবিস না তোর কার্যকলাপ মাফ করে দিয়েছি। আমার নজর একবার যার উপর পড়ে তার আয়ু নির্ধারণ আমি করি। মেহমুদ একদম স্তব্ধ হয়ে বসে রইল। তার গলার কাছে যেন কোনো শব্দ আটকে গেছে। ঠোঁট কাঁপলেও তা থেকে কোনো বাক্য বের হলো না। আবির আর ইনান অবাক দৃষ্টিতে সারহানের দিকে তাকিয়ে আছে। তারা দুজন ভাবতে পারছে না এত কিছুর পরেও সারহান এতটা শান্ত কিভাবে। সারহানের পরিচিত রাগ এবং তীক্ষ্ণ প্রতিশোধ স্পৃহা তারা খুব ভালো করেই জানে, কিন্তু আজকের এই শীতল শান্তস্বর এবং হাসি তাদের বিভ্রান্ত করছে। তারা একে অপরের দিকে একবার তাকালো। তাদের চোখে একই প্রশ্ন, এমপি সাহেব আজ কেন ধৈর্য ধরে মেহমুদকে এভাবে খেলাচ্ছেন? তারা দুজনই মনে মনে ভাবছিল, আজই তো মেহমুদ রইসের শেষ দিন হওয়ার কথা, তবে সারহান কেন এখনো দেরি করছে? সারহান ততক্ষণে তার হাতের আঙ্গুলগুলো একে অপরের সঙ্গে ফাঁসিয়ে রেখে আরেকটি ব্যঙ্গমাখা হাসি দিল। আবির মেহমুদ রইসকে কটাক্ষ করে বলল, কংগ্রাচুলেশনস মেহমুদ রইস, এই যাত্রায় সারহানের কবল থেকে বেঁচে যাওয়ার জন্য। ইনানো দাঁতকে নিয়ে বলল, শুভকামনা রইল তোর ভাঙ্গাচোরা বেহুদা জীবনের জন্য। সারহান দুজনের দিকে সুচালো দৃষ্টি ফেলতেই তারা হকচকিয়ে চুপ হয়ে গেল। সারহান চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মেহমুদ রইসকে উদ্দেশ্য করে বজ্রকণ্ঠে হুঙ্কার ছাড়ে, শুধুমাত্র তোর নিষ্পাপ বাচ্চাটার জন্য তোকে বাঁচিয়ে রাখলাম, নয়তো আজকেই তোর জীবনের দ্য এন্ড হতো। মেহমুদ রইস মাথা নিচু করলো, নিষ্প্রাণ হয়ে বলল, আপনি আমায় বাঁচিয়ে রাখলেও নয়ন তালুকদার আমাকে বাঁচতে দেবে না।
এমপি সাহেব, আমার কি অনুরোধ রাখবেন? কি অনুরোধ? জানেন এমপি সাহেব, খুনির মা নেই। আমি আমার মেয়েকে মার মতো আগলে রেখেছি। যদি আমার কিছু হয়ে যায়, মা মারা বাচ্চাটাকে আগলে রাখবেন। বাবা হয়ে আমার আপনার কাছে অনুরোধ রইল এমপি সাহেব। সারহান কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলল, অপরাধের জগতে না জড়ালে আজ তুই নিজের মেয়েকে নিয়ে শান্তিতে থাকতি। একটু মৌন থেকে আদেশের স্বরে বলল, গার্ডস, মেহমুদ রইসকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করো আর বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করো। সারহান ঘড়িতে সময় দেখে নিল 11:25 বাজে। এখনই বাড়িতে ফিরতে হবে। তানিয়া বেগমের আদেশ 12টার মধ্যে চৌধুরী বাড়িতে যেন উপস্থিত থাকে। সারহান আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, বিকেলের মিটিং ক্যান্সেল কর, আজ আর রাজনৈতিক কোনো মিটিং। আবির ভদ্র ছেলের মতো বলল। ঠিক আছে। সারহান পুরনো গোডাউনের সরু চোখে তাকিয়ে অবলোকন করলো, তারপর পা বাড়ালো গোডাউনের বাহিরে। আবির আর ইনানও পেছন পেছন গেল। দুজন দেহরক্ষী মেহমুদ রইসের দড়ি খুলতে লাগলো। অরিত্রিকা সবে মাত্র এই দুপুরের গোসল সেরে উঠেছেন। নতুন পরিপাটি এ জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে ব্যস্ত। আজ তার মন বেশ খুশি, আবার খানিকটা উত্তেজিত। সকাল থেকে পুরো বাড়িতে এক ধরনের ব্যস্ততা চলছে। রান্নাঘর থেকে ভেসে আসা সুগন্ধি মশলার মিষ্টির ঘ্রাণ যেন তাকে আরও কৌতূহলী করে তুলছে। সে বারবার জানতে চেয়েছে সাথী বেগম আর বড় বোন অরিনের কাছে কে আসছে, কিন্তু দুজনেই এর রহস্যময়ভাবে কিছু না বলে এড়িয়ে গেছে। শেষে বাধ্য হয়ে সে আমজাদ সাহেবের কাছে গিয়ে জানতে চেয়েছিল। বাবার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটেছিল। তিনি শুধু বলেছিলেন, স্পেশাল গেস্ট আসবে, তাদের সামনে ভদ্র মেয়ের মতো থাকবে, বুঝছো? এমন অস্পষ্ট উত্তর শুনে অরিত্রিকার কৌতূহল যেন আরো বেড়ে গেল। স্পেশাল গেস্ট মানে কারা? পরিচিত কেউ নাকি একেবারেই নতুন মুখ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের স্টাইল ঠিক করতে লাগলো। তার মনোযোগ বারবার দরজার দিকে চলে যাচ্ছে। মেহমানদের কখন আসার কথা। কি রে অরিত্রিকা, হলো তোর? অরিন কিছুটা উচ্চস্বরে ডেকে রুমে প্রবেশ করলো। অরিত্রিকা চিরুনি রেখে পেছনে তাকায়। অরিনকে ভালোভাবে দেখে ভ্রু কুঁচকে বলল, এমন সাজ সেজেছিস মনে হচ্ছে আজ তোকে দেখতে আসবে। আসল কাহিনী কি বলতো? অরিন রাগলো না, উল্টো বিছানায় বসে পা দুলিয়ে হেসে বলল, আমায় দেখতে আসবে না, কিন্তু তোর জন্য বড় সড়ো ধামাকা অপেক্ষা করছে। অরিত্রিকা কোমরে দুই হাত গুজে সন্দেহবাতিক কণ্ঠে বলল, তোরা আমার থেকে কি লুকাচ্ছিস? কই, কি লুকাচ্ছি? তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়, ওনারা হয়তো এসে পড়েছেন। অরিন কথাটা বলি মিটিমিটি হেসে রুম থেকে বেরিয়ে গেল। তার এই অদ্ভুত আচরণ অরিত্রিকাকে পুরোপুরি বিভ্রান্ত করে দিল। সে খানিকক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়েই থাকলো। তারপর তার চতুর পুলিশের মতো বিশ্লেষণী মন তাকে সতর্ক করলো, কিছু একটা ঘাপলা আছে, এটা পরিষ্কার। ঘাপলার সূত্র খুঁজে বের করার সংকল্পে অরিত্রিকা একেবারে তৎপর হয়ে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে ভালো করে দেখে নিল। খোলা চুল, হালকা সাজ, সব মিলিয়ে মন্দ লাগছে না। হঠাৎ মনে হলো যদি তার একটা বয়ফ্রেন্ড থাকতো, সে হয়তো এখন তাকে দেখেই মুগ্ধ হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। এই ভাবনা মাথায় আসতে সে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। নিজেরই উপর হেসে উঠল। মুহূর্তেই তার মন হালকা হয়ে গেল। লাজুক হাসি সামলে সে নিজের মনের আনন্দে একটা গান গাইতে গাইতে ছুটল নিচতলায়, কারণ এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। মন আমার কি চায় বোঝাই কেমনে। আপনি গুরু আমি শীর্ষ, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। অরিত্রিকা নিচে নিচে গান গাইতে গাইতে সিঁড়ির সামনে আসতে কারোর সাথে সজোরে ধাক্কা খেলো। গান গাওয়া এক নিমিষেই ফুরুত হয়ে গেল। সে পড়ে যেতে নিলে চোখ মুখ খিচে বন্ধ করলো। দু হাতে আঁকড়ে ধরলো সামনে দণ্ডায়মান মানুষটির পোশাক। চোখ বন্ধ করে ভাবতে লাগলো, পড়ে গেলে কি হতো? এতক্ষণে নিশ্চয়ই পটল তুলতো, নয়তো কোমর ভেঙে ঢেঁড়সের মতো লটকে যেত। তারপর 1 মাস বেড রেস্টে থাকতে হতো। কিন্তু কাকে ধরে আছে সে? চোখ বন্ধ করে হাতিয়ে দেখতে লাগলো। কেমন ছেলেদের মতো শরীর, মসৃণ শার্ট, শক্ত বক্ষপেশি, এসব হাতে বাজছে। তীব্র পারফিউমের গন্ধ নাকে এসে লাগছে। অরিত্রিকা চমকে গেল। পিটপিটিয়ে চাইলো সামনের দিকে। গুরুগম্ভীর মানুষটিকে দেখে শিওরে উঠল। অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে স্তব্ধ হয়ে গেল এক মুহূর্তে। আমার শার্ট ছাড়বি নাকি তোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো? পুরুষালী ভরাট কণ্ঠের হুমকিতে অরিত্রিকার অবস্থা বেহাল। সে দ্রুত মানবটির শার্ট ছেড়ে দিল। তটস্থ ভঙ্গিতে দাঁড়ালো একপাশে। ভালো করে খেয়াল করতেই দেখলো সে সারহান ভাইয়ের শার্টের বাটন ছিঁড়ে ফেলেছে। কালো শার্টের উপরের দিকটা খোলা। সেখান হতে সারহানের প্রশস্ত বুক দৃশ্যমান। লজ্জায় হাঁসফাঁস করে অন্যত্র তাকালো। সে এখন কি করবে, কোথায় পালাবে? কেন যে বদমেজাজি মানুষের শার্ট ধরতে গিয়েছিল, তার থেকে নিচে পড়ে কোমর ভাঙলে ভালো হতো। সারহান শার্ট টেনে টুনে ঠিক করলো। বিরক্তিতে কপাল কুঁচকে গম গম কণ্ঠে বলল, তোর চোখ কি তোর মনের মতো নষ্ট হয়ে গেছে? সামনে একটা মানুষ আসছে, তা না দেখে হুমড়ি খেয়ে পড়ে আবার
আমার লন্ড্রি করা ব্র্যান্ডেড শার্ট খারাপ করে দিলি। অরিত্রিকা ফুঁসে উঠল। আপনার মন নষ্ট, আপনি নষ্ট, আপনার সম্পূর্ণ বডি পার্ট নষ্ট। সারহান বাঁকা হাসলো, এক কদম এগিয়ে গেল অরিত্রিকার দিকে। অরিত্রিকা ভড়কে গেল, থতমত খেয়ে বলল, দূরে যান, দূরে যান। রুস রুস। আমি নষ্ট? আমার বডি পার্ট নষ্ট? অরিত্রিকা পড়েছে ফ্যাসাদে। কি ভুলভাল বলে ফেললো সে? এই মানুষটা কই থেকে টপকালো হঠাৎ? তাহলে কি বুঝতে পেরেছে সে ভার্সিটিতে চিরকুট দিয়েছে? আজ অরিত্রিকা তুই শেষ। এই বদলোক তোর জীবন নরক বানিয়ে দিবে। এখন কোনো মতে এখান থেকে পালাতে হবে তার। অরিত্রিকা আমতা আমতা করে বলল, আরে না, আপনি ভালো, আপনার বডি পার্টও ভালো, আমি তো গান বলছিলাম। সারহান তীর্যক দৃষ্টিতে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, তুই আগের মতোই রয়ে গেছিস। এত বড় হয়ে গেছিস অথচ কিভাবে চলতে হয়, কোথায় কি বলতে হয় জানিস না। বয়স তো 20 হয়েছে। বিয়ে দিলে তোর হাজবেন্ড 2 দিনে বাড়িতে রেখে যাবে। অরিত্রিকা মিনমিন করে বলল, বিয়ে করলে শান্ত হাদা টাইপের ছেলেকে বিয়ে করব, তাহলে এমন কিছু করার সাহস পাবে না। কথাটা বলে অরিত্রিকা সারহানের দিকে তাকালো। সারহান তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কঠোর মুখাবয়ব অস্বাভাবিক হয়ে উঠেছে। বিগড়ে যাওয়া কণ্ঠে বলল, তোকে হাদা কেন? কোনো পাগলও বিয়ে করবে না। করবে করবে, হ্যান্ডসাম একটা বর হবে, তখন আপনাকে দেখিয়ে দেখিয়ে ঘুরবো তাকে নিয়ে। হ্যান্ডসাম বর? হ্যাঁ, সে দেখতে আপনার থেকেও হ্যান্ডসাম হবে। আমি তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবো, আর আপনি দূর থেকে আমাদের দেখে জেলাস ফিল করবেন। থাপ্পড় চিনিস? অরিত্রিকা ভয়ে সিটিয়ে গেল, মুখে হাত দিয়ে এবার চুপ হয়ে যায়। সে বাঘের থেকে নিজেকে বাঁচাতে ধীরে ধীরে পেছনে নিজের রুমের দিকে পেছোতে থাকে। গন্তব্য তার এক দৌড়ে রুমে চলে যাওয়া। এখানে থাকলে নিশ্চিত গর্দান যাবে তার। অরিত্রিকা দৌড়ে যাবে এমন সময় সারহান অমসৃণ হাতে হাত ধরে ফেলে। অরিত্রিকা এহেন কাণ্ডে স্তব্ধ হয়ে যায়, চোখ বড় বড় করে তাকায় মানুষটার দিকে। সারহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার শার্টের বাটন ছিঁড়েছিস, এবার নিজ হাতে বাটন লাগিয়ে দে। অরিত্রিকা কেঁপে উঠল, কম্পিত গলায় বলল, আমি? হ্যাঁ তুই। গত 2 বছর আগের একটা ঘটনার জন্য চৌধুরী 2 ভাই আলাদা হয়ে যায়, ভেঙে যায় তাদের প্রায় 30 বছরের সুখের সংসার। সারহান সেই সময় রাজশাহী ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে পুরো দমে রাজনীতিতে নিজের জায়গায় পরিপক্ক করতে শুরু করেছে। রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পরিবার, আত্মীয় স্বজন সবাইকে যেন ভুলে গিয়েছিল বললে ভুল হবে। সে রাজনৈতিক জীবনে সম্পূর্ণভাবে জড়িয়ে যাওয়ায় কিছুটা ভীত ছিল নিজের পরিবারের সকলকে নিয়ে। সে নিজেকে সামনে রেখে পরিবারের প্রতিটা সদস্যকে সাবধানে রাখার জন্য নিজে বাড়ি থেকে দিনের পর দিন দূরে থেকেছে। পরিবারের প্রত্যেকটা সদস্যদের নিয়ে প্রতিনিয়ত টেনশনে থেকেছে। তাদের নিরাপত্তার জন্য যা কিছু করা লাগে সব কিছু করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আকস্মিক এক ঘটনায় চূর্ণ হয়ে গিয়েছিল সারহানের প্রচেষ্টা। দিনটা ছিল শনিবার। রাজশাহীতে বড়সড় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই সমাবেশের আয়োজন করেছিল সারহানের দল। সেই দিন সমাবেশ প্রাঙ্গণে জনতার ভিড় যেন উপচে পড়েছিল। চারিদিকে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল। সারহান ছিল এই সমাবেশের প্রধান। সে উক্ত দিনে ছাত্রনেতার প্রধান হিসেবে ভাষণ দিচ্ছিল মঞ্চে। সেই সমাবেশে উপস্থিত ছিলেন আরশাদ সাহেব এবং আজমল সাহেব। তারা বেশ উচ্ছ্বসিত ভঙ্গিতে তাদের বাড়ি ছেলে রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে এসেছিলেন এবং মাঠের পূর্ব পাশে প্রথম দিকে তারা বসেছিলেন। সারহানের ভাষণের শেষ পর্যায়ে হঠাৎ হামলা হয়। সমাবেশে শোরগোল বেঁধে যায়। সেই স্থানে মানুষজন ছোটাছুটি করতে থাকে। সারহান বুঝতে পারে অপরপক্ষের দল সমাবেশে হামলা করেছে। সে ভাষণ অসমাপ্ত রেখে দ্রুততার সহিত বাবা আর চাচার কাছে দৌড়ে চলে যায়। আরশাদ সাহেব এবং আজমল সাহেব সারহানের সাথে নিরাপদ স্থানে যাবে এমন সময় দূর থেকে একটা গুলি এসে লাগে আজমল সাহেবের বাম পাশের বুক বরাবর। তিনি তৎক্ষণাৎ লুটিয়ে পড়েন মাটিতে, রক্তে ভেসে যায় সেই স্থান। সারহান সে সময় মাথা ঠান্ডা করে শান্ত ভূমিকা পালন করে। তার দলের লোকজন আর সে মিলে আজমল সাহেবকে হসপিটালে অ্যাডমিট করে। সেই দিনটি ছিল চৌধুরী বাড়ির জন্য সবচেয়ে কুৎসিত দিন। সেদিন সমাবেশে হামলার জন্য বিরোধী দলের অনেকের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু এর কোনো সুরাহা হয়নি। কয়েকদিন পরে তারা জামিনে মুক্ত পেয়ে যান। আজমল সাহেবের গুলির ক্ষত অনেকটাই গভীর ছিল, তাই অপারেশন সাকসেসফুল হলেও লাইফ রিস্ক ছিল। তিনি প্রায় 1 সপ্তাহ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চৌধুরী বাড়ির প্রতিটা সদস্য ভেঙে পড়েছিল। আরশাদ সাহেব ছোট ভাইয়ের টেনশনে অসুস্থ হয়ে পড়েছিলেন। তানিয়া বেগম, সাদাত, তারা দুজন ভীষণ চিন্তিত ছিল। সাথী বেগমের অবস্থা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। তিনি স্বামীর অসুস্থতায় উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। তানিয়া বেগম, অরিত্রিকা, ছোট ফুপি ইসমা বেগম সাথী বেগমকে সামলেছে। অরিনও বাবার এমন অবস্থা দেখে কেঁদে কুটে নাজেহাল অবস্থা করেছিলেন, কিন্তু অরিত্রিকা হঠাৎ চুপচাপ হয়ে গেল। বাবার এমন অবস্থা দেখে সে পাথরের ন্যায় শক্ত হয়ে উঠল। একদম নিশ্চুপ নির্জীব চোখে আইসিইউ রুমের দিকে তাকিয়ে থাকতো। তার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। অরিত্রিকা আজমল সাহেবকে ভীষণ ভালোবাসে। আজমল সাহেবও মেয়েকে তার থেকে বেশি ভালোবাসে। হঠাৎ একটা ঝড়ো হাওয়া যেন মেয়ের কাছ থেকে তার বাবাকে
কেড়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সেই ঝড় থেকে বাঁচানোর জন্য অরিত্রিকা সৃষ্টিকর্তার কাছে আজমল সাহেবের সুস্থতার জন্য দিনরাত এক করে দোয়া চেয়েছে। সৃষ্টিকর্তা হয়তো দয়া করেছিলেন, তাই আজমল সাহেব বেঁচে গেলেন। হসপিটালে থাকাকালীন সময় সারহান তেমন একটা দেখা মেলেনি। সে সবসময় দূরে দূরে থেকেছে। কেন এমনটা করেছে তা সকলের অজানা। সপ্তাহখানেক পর চৌধুরী বাড়িতে সবাই হাসি খুশিভাবে ফিরলেও সেই সময় স্থায়ী হলো না। অরিত্রিকা সেদিন এসে বলেছিল তার বাবা মা বোন আসে এই বাড়ি থেকে চলে যাবে, তারা অন্য জায়গায় থাকবে। হঠাৎ এমন কথায় চৌধুরী বাড়ির সকলে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। অরিত্রিকাকে সবাই অনেক বোঝায় এমনটা যেন না করে, কিন্তু অরিত্রিকা ভীষণ জেদি মেয়ে, সে যা বলেছে তা করবেই। আজমল সাহেব সাথী বেগম মেয়েকে বুঝিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। বরং উল্টো অরিত্রিকা তাদের ব্ল্যাকমেল করে এক প্রকার জেদ পূরণ করেছিল। সারহান বাড়িতে এসব দেখে অরিত্রিকাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু অরিত্রিকা বলেছিল শুধুমাত্র সারহানের রাজনীতির কারণে তারা বাড়ি ছাড়ছে। সে আর চায় না এই বাড়িতে থেকে নিজেদের জীবন হুমকিতে রাখতে। অরিত্রিকা সাহস সঞ্চার করে প্রথমবার উঁচু গলায় সারহানকে বলেছিল যদি রাজনীতি ছেড়ে দেয় সে তবে এই বাড়িতে থাকবে তারা। সারহান রাগান্বিত ভঙ্গিতে বলেছিল সে রাজনীতি ছাড়বে না। অরিত্রিকার দু চোখ বেয়ে পড়েছিল নোনা পানি। তা দেখেও সারহান তার ডিসিশনে অটল ছিল এবং কোনো প্রতিক্রিয়া না দেখে চুপ হয়ে গিয়েছিল। শান্ত চোখে তাকিয়েছিল সপ্তদশী কিশোরীর রাগাশ্রয়ী মুখের পানে। অরিত্রিকার চোখে ছিল জেদ, ক্ষোভ, আক্রোশ, অভিমানের বহিঃপ্রকাশ। সেই চোখে ছিল লুকায়িত কিছু মুহূর্ত যা সারহানের চোখে পড়েনি, আর অরিত্রিকাও না বলে লুকিয়ে গিয়েছিল। সারহান আর আটকায়নি তাদের। 30 বছরের সুখের সংসার এক মুহূর্তে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছিল। স্বার্থপরের মতো নিজেদের সুখের জন্য অরিত্রিকা চৌধুরী বাড়ির আরও 4টা সদস্যদের কথা না ভেবে চলে গিয়েছিল। আজও সেই ক্ষোভ সারহানের ভেতরে দাউ দাউ করে জ্বলে। সারহান এসব কথা ভেবে ব্যথিত হয়, তবে সে ব্যথিত হৃদয়ের কথা মনের গহীনে লুক্কায়িত থাকে। সে স্বাভাবিকভাবে তাকায় অরিত্রিকার দিকে। তাকাতে তার চোখ দুটো সংকুচিত হয়ে আসে, ভ্রুযুগল কুঁচকে যায়। অরিত্রিকা এক হাতে সুই সুতো নিয়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে, অন্য হাতে শার্টের বাটন, কিন্তু দৃষ্টি তার সারহানের দিকে। সে একবার নিজের দিকে তাকাচ্ছে তো আরেকবার সারহানের দিকে তাকাচ্ছে। সারহান অরিত্রিকার এমন ব্যবহারের মানে খুঁজে পেল না। সে ভ্রু বাঁকিয়ে শুধালো, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? দ্রুত শার্টের বাটন লাগিয়ে দে, আমার কাজ আছে, বেরোতে হবে। অরিত্রিকা গোমরা মুখে জিজ্ঞাসা করলো, আপনার হাইট কত? সারহান এমন প্রশ্নে বিরক্ত হলো, গম্ভীর কণ্ঠে পড়ল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।